আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক মানে হচ্ছে সবাইকে অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। হুট করেই লাইভে আসা, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আমাল উহিব্বুকা ফিল্লাহ। তো আমরা হচ্ছে হুট করে আসলে ক্লাসে আসা, আমি জানি না হুট করে ক্লাসে আসাটা উচিত কিনা। হ্যাঁ, এটা একটা কোশ্চেন হতেই পারে, তোমাদেরকে আগে জানানো হয় নাই। আমি বারবার বলতেছি, আরেকবারও একটু বলে রাখি, গ্রুপে নোটিফিকেশন একটা সম্ভবত হচ্ছে বার থাকার কথা, সেই নোটিফিকেশন বারটা একটু কষ্ট করে ওপেন করে রাখবো। হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখবো, যাতে গ্রুপের যে কোনো হোয়াট এভার মেসেজ থেকে শুরু করে বা যে কোনো ইনফরমেশন মেসেজ থেকে শুরু করে বা যে কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন তুমি এট এ টাইম পেতে পারো। আচ্ছা, একই অবস্থা লাইভের ক্ষেত্রেও একই অবস্থা, যে আসলে লাইভে আসার কথাবার্তা ছিল না আজকে। আমি বলেছিলাম আমরা অ্যানাউন্স করে দিব কখন আসবো, কিন্তু তোমাদের স্যারের সাথে, শ্রদ্ধেয় স্যার আসাদুল্লাহ নুরি, ওনার সাথে কথা বলে আসলে আমার লাইভে আসা, বা কথা বলে মানে হচ্ছে ডিসিশন নিয়েই লাইভে আসা। লাইভে আসার কথা ছিল ওনার, সম্ভবত উনি যে কোনো কারণে হোক পারছেন না, দ্যাটস ওয়াই আমার আসতে হচ্ছে। গতকালকে আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম, স্যার একটা কোশ্চেন দিয়েছিলেন বেসিক্যালি, তো সেই কোশ্চেনটার অ্যান্সারের জন্য খুব বেশি নেট লাগবে, এমবি লাগবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, অল্প, একদম অল্প, 15 মিনিটেই আমরা শেষ করে দেব। তবে কিছু মানে হচ্ছে এখানেও কিছু ট্রিকি কথাবার্তা বলবো, আর কনসেপচুয়াল। দেখো ভাইয়া, কনসেপচুয়ালের জায়গা থেকে গেলে মানে হচ্ছে লিটারালি ডেভাস্টেটিং কন্ডিশন তৈরি করা সম্ভব। হ্যাঁ, ডেভাস্টেটিং একটা সিচুয়েশন উই ক্যান ক্রিয়েট, মানে আমি তোমাদেরকে দাবি করতে পারবো। তো ডেভাস্টেটিং কন্ডিশন তো তুমি যদি বলো ভাইয়া, হ্যাঁ ডেভাস্টেটিং কন্ডিশন কি, ফিজিক্সের কনসেপচুয়াল কোশ্চেন দিলে জায়গায় জায়গায় মারা খেয়ে যাবা, এভাবে করে কেমিস্ট্রি। আমরা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনে এখনই ঢুকতেছি না, মানে শুরুই করি নাই, কোনো ধরনের কনসেপচুয়াল কোশ্চেন দিই নাই। তারপরেও যারা চিন্তা করতে ভালোবাসে তাদের জন্য আজকে ক্লাসের লাস্টে ছোট্ট করে একটা টুইস্ট দিয়ে যাবো। হ্যাঁ, আমি জানি না তোমরা কতদূর পারবা, একটা টুইস্ট দিয়ে আমরা প্রসিড করব। তো যাই হোক, আমি সময় নষ্ট করবো না, আমরা গতকালকে কোশ্চেনটার অ্যান্সারটা দিই। তো গতকালকে যে কোশ্চেনটা করা হয়েছিল যে মানব দেহের ব্লাড ব্যাংক, হ্যাঁ আমরা কাকে বলি, আমি আবার কোশ্চেনটা রিপিট করতেছি, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, ম্যাক্স 20 মিনিট ইনশাল্লাহ। তো মানব দেহের ব্লাড ব্যাংক আমরা কাকে বলবো। হ্যাঁ, ভিডিওটা তো থেকেই যাবে, প্রত্যেকেই পরবর্তীতে দেখতে পাবে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানবদেহের ব্লাড ব্যাংক বলতে কি বুঝছে? অনেকে অনেক ধরনের যুক্তি তর্ক প্রতিস্থাপন করতেছ। আমি জানি না সাকিব একটা অ্যান্সার দিয়েছে এবং অনেকে অনেক রকমের অ্যান্সার দিয়েছো তোমরা। আমি যদি অ্যান্সারটা একটু দেখি, হ্যাঁ অ্যান্সারটা একটু যদি দেখি, মানে হচ্ছে অ্যান্সারটা বলতে যারা বিভিন্ন রকমের অ্যান্সার দিয়েছো, যে প্রায় একটা পোল ক্রিয়েট করা হয়েছিল বেসিক্যালি। তো পোলের মধ্যে অপশন ছিল মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় নিচের কোনটিকে। একটা অপশন ছিল যকৃত, একটা অপশন ছিল প্লীহা, একটা ছিল রক্তনালী, আর একটা হচ্ছে হৃৎপিণ্ড। আমি আবার বলতেছি, যকৃত, প্লীহা, রক্তনালী, হৃৎপিণ্ড। তো সাদ গতকালকে রাত্রেবেলা বলতেছিল, সাদ আই হোপ, মানে আমার মনে হয়, আমি যদি জানি, সাদ ফ্রম এফসিসি ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তো গতকালকে বলতেছিল যে ভাই অ্যান্সার দিয়ে দেন, একটা কোশ্চেনই তো। কিন্তু এই একটা কোশ্চেনের মধ্যে অনেক কনসেপশন কিন্তু লুকায় আছে। হ্যাঁ, আমি যদি বলতে চাই, অনেক কনসেপশন লুকায় আছে, আমি চেষ্টা করবো একটু করে বলার। তো মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় নিচের কোনটিকে? যকৃত ছিল অপশন, প্লীহা ছিল, রক্তনালী ছিল, হৃৎপিণ্ড ছিল। মেজরিটি অফ ইউ গিভেন দ্য অ্যান্সার যকৃত। আমি জানি কারা কারা দিয়েছো, 24টা ইনফরমেশন তারা হচ্ছে দিয়েছো। এই যে আরিফ সাহেব, সারা জীবন চালাকি করেই গেল, মানে আমি বুঝলাম না। হৃদয়, সাকিফেরটা অবশ্যই গ্রহণযোগ্য, বলতে সাকিব দিলে গ্রহণযোগ্য হবে কিনা সেটা একটা কোশ্চেন। তো যাই হোক, হৃদয় আছে, সাকিব, এরপর হচ্ছে পুষ্পিতা, সায়েম, মাবরুর দিয়েছিল, তৌফিক, আসিফ, তানিম, আরিফ, অরিন্দম, আবরার জাওয়াদ রাহাত, ইরাম বিন মাহমুদ, এলায়না নাজনীন, নেহা খান, জান্নাতুল ফিরদৌস রাত্রি, শাইখ সাইমানুল হক, মানে হচ্ছে সাইমন, বাপ্পি, তাওসিফ, ইকরামা, দিব্য, মেহেদি হাসান রাশেদ, আর হচ্ছে হাসবি। আচ্ছা, তারা অ্যান্সার দিয়েছে হচ্ছে যকৃত। আর প্লীহার অ্যান্সার, মানে প্লীহার জন্য অ্যান্সার দিয়েছে সাবিহা, আমার খুব প্রিয় সুমাইয়া। আবার মানে হচ্ছে একাধিক জায়গায় অ্যান্সার দিলে তো হবে না, পুষ্পিতা সব জায়গায় অ্যান্সার দিয়ে রাখছে, গ্রহণযোগ্য না, মারা খাইছে ওখানে। সাদ, শাহিন, সাদিয়া, ইউনুস, মানে এসবি ইউনুস, আই এম নট শিওর। আচ্ছা যাই হোক, এটা অনেকের মা বাবার আইডি দিয়ে অনেকে ইউজ করতেছো, ইউ আর মোস্ট ওয়েলকাম, এখানে কোনো সমস্যা নেই। তো আমি জানি না এটা কার আইডি আসলে। তো কাজী ইব্রাহিম আজাদ, হোসনা বানু, মুবাশিরা আফরোজ, নিশান, লিসা, নোহা, রিফা তাসনিয়া, মানে হচ্ছে রিফা। তো এই হচ্ছে মোটামুটি তোমরা অ্যান্সার দিয়েছো হচ্ছে প্লীহা।
আর একটা অ্যান্সার রক্তনালীর পক্ষে পড়েছে, মানে হচ্ছে দ্যাট ব্রেভ পার্সনের জন্য আমার অনেক অনেক শুভকামনা। দ্যাট ব্রেভ পার্সন চৌধুরী আদিল নেওয়াজ, যে সে সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে অ্যান্সার দিয়েছে রক্তনালী। আরেকটা কোশ্চেন ছিল হৃৎপিণ্ড, আরেকটা অপশন ছিল হৃৎপিণ্ডর পক্ষে কেউ কেন অ্যান্সার দেয় নাই, আমার আসলে মাথায় আসে নাই। আচ্ছা যাই হোক, এই হচ্ছে মোটামুটি কন্ডিশনগুলো ছিল। হ্যাঁ, এ হচ্ছে মোটামুটি কন্ডিশনটা ছিল। যাই হোক, তো আমরা তাহলে অ্যান্সার দেখার চেষ্টা করি আসলে সঠিক অ্যান্সার কোনটা। হ্যাঁ, সঠিক অ্যান্সার কোনটা। সঠিক অ্যান্সার কোনটা আমরা উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট। তো ভাইয়া, ব্লাড ব্যাংক, যখনই তোমাকে বলবে ব্যাংক, তোমার মাথায় আসা উচিত যে ব্যাংক বলতে আমরা কি বুঝি, মানে আমাদের বাসাকে আমরা ব্যাংক বলতে পারি কিনা। মানে আমি যদি বলি নর্মালি টাকার ব্যাংক, ব্যাংক ব্যাংক সহজ কথা সহজভাবে চিন্তা করতে শিখবা। লেখাপড়া, আমি আজকে এই লাইভে আসার কারণটা কি, লাইভে আসার কারণ নট নেসেসারি যে খালি কোশ্চেনটার অ্যান্সার দেওয়া, কিছু বেসিক চিন্তা ভাবনাকে তোমার মাথার মধ্যে উদয় করানো। সেটা কি, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার চান্সের জন্য শুধু লেখাপড়া করতে হয়, নট নেসেসারি লাইক দ্যাট। হ্যাঁ, তোমার সিক্স সেন্স যেটা আছে, সিক্স সেন্স, ওইটাকে অনেক বেশি ইউটিলাইজ করতে হয়। সিক্স সেন্স মানে হচ্ছে তোমাকে চারপাশ সম্পর্কে অনেক বেশি হচ্ছে অ্যাওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, চারপাশ সম্পর্কে তুমি যত অ্যাওয়ার্ড থাকবা, তুমি কিন্তু অনেক চমৎকার চমৎকার প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। হ্যাঁ, তো অ্যাওয়ার্ড থাকলে কিভাবে অ্যান্সার দেওয়া যায় সেগুলো আমি আলোচনা করব। ভর্তি পরীক্ষার হলগুলোতে এইসব কিছু চমৎকার কিছু ঘটনা ঘটে, আমি বলবো কখন, আজকে না, অবভিয়াসলি অন্য সময়, অন্যখানে। তো আমরা এই জন্য সিক্স সেন্স অথবা তোমাকে হচ্ছে খুব বেশি অ্যাওয়ার্ড থাকতে হবে। অ্যাওয়ার্ড বলতে চারপাশের নলেজ, চিন্তা ভাবনার দুয়ার, তুমি পুরো না পারলেও চিন্তা ভাবনা করে অনেক কিছু বলতে পারো। যেমনি আজকের কোশ্চেনটা ছিল ব্যাংক। ব্যাংক বলতে আমরা কি বুঝি, তোমার বাসায় অনেক টাকা পয়সা আছে, এটাকে কি ব্যাংক বলা যাবে কিনা। ধরো সাপোজ যদি তোমার পকেটে অনেক টাকা পয়সা, এটাকে ব্যাংক বলবো কিনা, মানে আমি যদি বলি মানে ক্লাসিক্যালি ব্যাংক বলবো কিনা। তুমি বলতে পারো আমার পকেট টাকার ব্যাংক, মানে এটা হচ্ছে দুষ্টামির জন্য, কিন্তু বেসিক্যালি ব্যাংক না। বেসিক্যালি ব্যাংক কাকে বলা হয়, একটা রিজার্ভার সিস্টেম, একটা সিস্টেম যেটা রিজার্ভ করে রাখে। কি রিজার্ভ করে রাখে, মানি রিজার্ভ করে রাখে ইন কেস অফ মানিটারি ব্যাংক। আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি না, IMF এগুলো নিয়ে আলোচনা করতেছি না। সো ব্যাংকগুলো একটা টাকাকে রিজার্ভ করে রাখে, রাইট, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রিজার্ভ করে রাখে। এখন যখন প্রয়োজন হয় তোমার, তখন তুমি সেই ব্যাংক থেকে টাকা উঠায়, ধরো তোমার সবকিছু সম্বল শেষ, টাকা আর নাই, তখন তুমি ওই ব্যাংক থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। দ্যাট মিনস ব্যাংকের ফাংশনটা কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে ব্যাংকের ফাংশনটা হচ্ছে সবকিছু যখন শেষ, বিপদের সময় সে তোমাকে কি করবে, রিজার্ভ জায়গা থেকে তোমাকে সাপ্লাই দিবে। বিপদের সময় রিজার্ভ জায়গা থেকে সাপ্লাই দিবে, যে ওখানে তো জমায় রাখছি, পরবর্তীতে সেটা সাপ্লাই দিলাম। তো আমাদের দেহ এরকম ব্লাড ব্যাংক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেন দিয়ে দিয়েছেন বলতো, বিভিন্ন সময় আমাদের দুর্ঘটনা ঘটে, আমরা বলি হ্যামোরেজিক শক। বেসিক্যালি হ্যামোরেজিক শক শব্দটা আসছে কোথা থেকে, হ্যামোরেজ। হ্যাঁ, হ্যামোরেজ মানে রক্তক্ষরণ হয়। হ্যাঁ, আমি লেখায় যাবো না, HGE দিয়ে আমরা দেখাই, এটা মানে হচ্ছে হ্যামোরেজ। হ্যামোরেজ শব্দটা হচ্ছে রক্তক্ষরণ হওয়া। তো রক্তক্ষরণ হলে, যদি রক্তক্ষরণ হয়, হ্যাঁ, তো অনেক রক্ত তোমার বডি থেকে লস হয়ে গেছে, শেষ হয়ে গেলে তোমার বডিতে রক্ত সাপ্লাই দেওয়া লাগবে। কে দিবে ভাই, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড রক্ত পাবে কোথায়, হৃৎপিণ্ডটা অলরেডি যা ছিল তা দিয়েই দিচ্ছে। কথাগুলো বুঝছো, খুব ইনফরমেশন, মানে হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটা কনসেপ্টের জায়গা। সো যা রক্ত ছিল, অনেকগুলো কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। তো তোমার বডিতে হৃৎপিণ্ডে যা ছিল, মানে হচ্ছে সেই রক্তগুলোকে সাপ্লাই দিয়ে দিচ্ছে। লাইভে অনেকে বেশি আসা লাগবে, নট নেসেসারি আজকেরটাতে, কারণ আমি যেহেতু হুট করে আসছি, তোমরা পরবর্তীতে দেখে নিলেই হবে, অনেক ইনফরমেশন পাবা এখানে। তো রক্ত তো শেষ হয়ে গেছে, সেই রক্ত সাপ্লাই দিবে কোথা থেকে, হৃৎপিণ্ড রক্তটা পাচ্ছে কোথা থেকে। হ্যাঁ, তো যেই রক্তটা পাচ্ছে সেই রক্তটাই তো চলে গেছে, তো ও তো রিজার্ভ করে রাখে না। রিজার্ভ মানে হচ্ছে যে জমায় রাখে প্রয়োজনের সময়। হৃৎপিণ্ড কি কিছু পরিমাণ রক্ত জমায় রেখে বাকিটুকু দেয়, না না না, হৃৎপিণ্ড যা আসে সেটাকেই দিয়ে দেয়। ক্লিয়ার, যা আসে সেটাকেই সাপ্লাই করে দিয়ে দেয় পুরো বডির জন্য। হ্যাঁ, পুরো বডি। তাহলে হৃৎপিণ্ড রক্ত জমাট রাখতে পারে না, রক্ত রেখে দিয়ে কিছু রক্ত দেয় এরকম না। যদি না দেয় তাহলে হৃৎপিণ্ড হচ্ছে কখনোই ব্যাংক সিস্টেম হিসেবে কাজ করতে পারে না। ব্লাড ব্যাংক মানে ব্লাড সাপ্লাই দিবে, সোজা কথা। যেটা ব্যাংক, আমি যদি বলি গ্লুকোজের ব্যাংকে, কথা বুঝছো, গ্লুকোজের ব্যাংক, তখন আলাদা অ্যান্সার হবে। এভাবে করে, মানে যে গ্লুকোজ জমায় রাখে পরবর্তীতে সাপ্লাই দিতে পারে, লাইক দ্যাট। সো এরকম করে ব্লাড ব্যাংক, যে ব্লাড জমায় রাখে পরবর্তীতে সাপ্লাই দিতে পারে, তো কে দিবে, হৃৎপিণ্ড। এভাবে করে জমায় রাখে না। তাহলে আসি এরপরে কারা আছে। অনেকাংশে অ্যান্সার গিয়েছে লিভারের পক্ষে, এবং আমি অনেক ধন্যবাদ, অ্যান্সারটা হচ্ছে আজকের সঠিক অ্যান্সার লিভার না, মানে লিভার অ্যান্সার না। তাহলে কি হলো,
মানে এত কষ্ট করে লিভার করে এখন বলতেছি না, আমি জানি না এই 4টার মধ্যে আসলে অ্যান্সার আছে কিনা, সেটাও একটা চিন্তার বিষয়। আমরা দেখি, তাহলে এটা গেল, মা রাখলো। এরপর আসি রক্তনালী। হ্যাঁ, রক্তনালী এটা কেন নয় সেটাও আমি ব্যাখ্যা দিব, একটু আসি, একটু কনসেন্ট্রেশন দেন। এবার আসি রক্তনালী। রক্তনালীতে যদি যাই, সেই রক্তনালী কি রক্ত জমায় রাখে রে? রক্তনালী তো যা পায় সেটাই, এটা একটা পাইপ। পাইপ কি পানি ধরে রাখতে পারে কখনো? পাইপের কাজ কি? তুমি ট্যাঙ্কি থেকে যে পানি দিবা, ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পানি যাবে। তো পাইপ যদি পানি জমায়ে রাখে, যেখানে সাপ্লাই দেওয়ার কথা সেখানে সাপ্লাই না দিয়ে পাইপ বললো যে আমি মানে হচ্ছে পানি জমায় রাখবো, আমি কোথাও যাইতে দিব না, আমি ব্লাড জমায় রাখবো। মানে আমি যদি বাসার ট্যাঙ্কির পাইপের কথা বলি, বাসার পাইপগুলো যদি এই ধরনের ডিসিশন নেয়, তুমি কি সেই পাইপ রাখবা? সেই পাইপকে গেট আউট করে দিবা, রাইট? সেই আমরা বলি রক্তনালীকে কেটে আমরা ওই রক্তনালীকে প্রতিস্থাপন করে দিই। সেগুলো কিভাবে করি সেগুলো নিয়ে তোমার আলোচনার দরকার নেই। মানে হচ্ছে সোজা কথা হচ্ছে এই মোটামুটি ঘটনা। রক্তনালীকে আমরা রাখবো না, সেগুলো ডিজিজড রক্তনালী, দূষিত রক্তনালী বা ক্ষতিগ্রস্ত রক্তনালী কেটে ফেলায় দাও। আচ্ছা, তাহলে নতুন করে দিতে হয়। কাজেই রক্তনালী কখনোই রক্ত জমাট রাখতে পারবে না, মানে রক্ত মানে হচ্ছে ব্যাংক করে রাখতে পারবে না যে প্রয়োজনে সাপ্লাই দিবে। ভাইয়া, ব্যাংক রাখা কিন্তু ভদ্রভাবে রাখা। তুমি মনে করলে একটা ব্যাংক আছে, সে টাকা রাখে, টাকাগুলো কয়লা হয়ে যায় বা টাকাগুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তাহলে সেটাকে কি ব্যাংক বলা যাবে কিনা? অ্যান্সার হচ্ছে না, সেটাকে ব্যাংক বলা যাবে না। কাজে রক্ত রাখলাম, রক্ত জমাট বেঁধে গেল, রক্তের কাজ ফ্লো হয়, রক্ত জমাট বেঁধে গেলে কিন্তু আবার সেটাকে ব্যাংক বলা যাবে না। কাজেই সেটাও মারা খাচ্ছে। তার মানে রক্তনালীতে যদি রক্ত জমাট বাঁধে, তুমি যদি এই ধারণা করো রক্ত তো জমাট বেঁধে থেকে যায় না, রক্ত জমাট বাঁধে, সেটা আর ক্লটটাকে ভাঙা কঠিন, মানে হচ্ছে যায়, একটা ড্রাগ অ্যাপ্লাই করতে হয়। সেটা থেকেও কোশ্চেন হয় তোমাদের যে হার্ট অ্যাটাকে নিচের কোন ড্রাগটি বা কোন ওষুধটি আমরা ব্যবহার করি। হ্যাঁ, এই কোশ্চেনটা হয়, আমরা আসতেছি সেই কথাটাতে। তাহলে রক্তনালী নর্মালি রক্ত মানে হচ্ছে ওই রক্ত জমাট বাঁধলেই, যদি জমাট বাঁধায় রাখো তুমি, তাহলে সেখানে একটা দুর্ঘটনা বা রোগ হবে। কাজেই সেটাও খুব ভালো একটা ওয়াইজ ডিসিশন না, এবং সেটা তো মোটেই ডিসিশন না, কারণ পাইপ তোমার কাজ হচ্ছে রক্ত সরবরাহ করা। পাইপ যদি রক্ত ধরে রাখা হবে না, তাহলে রক্তনালীও বাদ। তাহলে আদিল সাহেব খুব ব্রেভ ভাবে ওয়ান ম্যান আর্মির মতো একটা অ্যান্সার দিয়েছিলেন, সেই অ্যান্সারটা মাঠে মারা খাচ্ছে, সেটা কখনোই গ্রহণযোগ্য না। থাকলো বাকি কি অপশন? দুইটা, প্লিহার হচ্ছে আচ্ছা সরি, আরেকটা অপশনই বাকি থাকলো প্লিহা। তো প্রশ্ন হচ্ছে প্লিহাই কি অ্যান্সার কিনা সেটাও আমরা জানি না, সেটার অ্যান্সারই আমরা এখন জানবো। হ্যাঁ, তো অ্যান্সারে যাওয়ার জন্য আবার একই কথা, ব্যাংক। ব্যাংক বলতে আমরা কি বুঝি? তো ব্যাংক বলতে আমরা কি বুঝছি সেটা প্রথমেই বলে আসছি, রিজার্ভ সিস্টেম যেটা প্রয়োজনে সাপ্লাই দিবে। হ্যাঁ, এবং অ্যান্সার হচ্ছে আজকে সঠিক অ্যান্সার হচ্ছে স্প্লিন বা প্লিহা, সেটাই হচ্ছে আমাদের ব্লাড ব্যাংক। ভাইয়া তোর দিয়ে চলে যাইয়েন না, অনেক কথাবার্তা এখনো বাকি। স্প্লিন বা প্লিহা কি আমরা বলি? ব্লাড ব্যাংক। এখনো অনেক কথা বাকি যে কেন স্প্লিন বা প্লিহাকে ব্লাড ব্যাংক বলি। চিন্তা মানে হচ্ছে একটু ধারণা রাখেন, একটু কনসেন্ট্রেশন দেন। আপনাদের টিচার হচ্ছে একটা চমৎকার কোশ্চেন দিয়েছে, অনেক ভাইয়া আপুর কাছে পড়ে, অনেকেই এই অ্যান্সারটা ভুল দিবেন, ভুল দেওয়ার সুযোগ নেই। আমরা মানে হচ্ছে যদি আপনি জিজ্ঞাসা করেন সংশ্লিষ্ট ভাইয়া আপুদেরকে, আমি জানি অ্যান্সার ভুল দিবে বেশিরভাগ মানুষজন। হ্যাঁ, কনসেন্ট্রেশন মানে হচ্ছে তোমার এখানে কনসেপচুয়ালি খুব ক্লিয়ার থাকা প্রয়োজন, তো আমরা সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো স্প্লিন আমরা কেন মানে হচ্ছে আমরা বলতে পারি ব্লাড ব্যাংক, কোয়াইট সিম্পল। খেয়াল করো স্প্লিন বা প্লিহার কাজগুলো কি কি, খুব খেয়াল, মানে এখনই লেখাপড়ায় ঢুকতেছি। হ্যাঁ, আমরা বলতেছি স্প্লিন বা প্লিহার কাজ কি। প্রথম কাজ হচ্ছে প্লিহার কাজ, এটা একটা লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কাকে বলি? যারা লিম্ফ মানে হচ্ছে বেসিক্যালি আমরা যদি বলি টনসিল, এটা একটা লিম্ফয়েড অর্গান। দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি সেকেন্ডারি, আমি সেগুলোতে যাবো না। কিন্তু লিম্ফয়েড অর্গান আমরা কাকে বলি? সোজা কথা, যারা অ্যান্টিবডি উৎপাদনের সাথে জড়িত থাকে, এরকম টাইপের লিম্ফ উৎপাদনের সাথে, তাদেরকে আমরা বেসিক্যালি লিম্ফয়েড অর্গানের বলে হচ্ছে দাবি করি। হ্যাঁ, লিম্ফয়েড অর্গান বলে। তাহলে অ্যান্টিবডি উৎপাদনের সাথে দ্যাট মিনস স্প্লিন অনেক বেশি পরিমাণে, অ্যান্টিবডি বেসিক্যালি না, মানে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধে। তাহলে স্প্লিনের একটা গুরুত্বপূর্ণ কাজ, মানে স্প্লিনকে কেন আমি ব্লাড ব্যাংক বলবো সেগুলোতে আসতেছি। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাইয়া অ্যান্টিবডিটা তৈরি করা। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি করা, বা সহজভাবে আমি স্প্লিন অ্যান্টিবডি ডিরেক্টলি না বলে এটা বলি, স্প্লিন রোগ প্রতিরোধে অনেক ভূমিকা রাখে, রোগ প্রতিরোধে। এই জন্য যাদের স্প্লিনটা কেটে ফেলা হয় তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই জন্য ওদেরকে কি দিতে হয় জানো? ভ্যাকসিন। কিছু স্পেসিফিক ভ্যাকসিন দেওয়া প্রয়োজন হয়। কি সেই ভ্যাকসিন সেটাও আমি একটু করে বলবো, সেটাও বলবো, কথা মানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিন্তু, কারণ সেগুলোও তোমাদের আসে। তাহলে আমরা বলতেছিলাম স্প্লিন, অনেকগুলো কথা। স্প্লিনকে আমরা বলতেছি ব্লাড ব্যাংক। হোয়াই? সেটা জানার জন্য স্প্লিনের কাজ সম্পর্কে আপনার জানার প্রয়োজন। সো কাজ কি? প্রথম কাজ হচ্ছে কি, এটা বললাম রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোগ প্রতিরোধের ভূমিকা রাখবে কিভাবে? তুমি বুঝতে পারতেছো, রোগ প্রতিরোধের ভূমিকা রাখার জন্য তোমাকে প্রতিরক্ষার চ্যাপ্টারটা তোমরা পড়ে আসছো, সেখানকার কিছু কাজ কাম করতে হবে, সোজা কথা। এবং স্প্লিন করে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, স্প্লিন সেই কাজটা করে। তাহলে স্প্লিন কি কাজ করে? আমি বললাম রোগ প্রতিরোধের ভূমিকা রাখে, নাম্বার 1। নাম্বার 2, স্প্লিন তোমরা পড়ে আসছো, আমরা ছোটবেলায় দেখে আসছি
রক্ত উৎপাদনের জায়গা কয়টা? তোমরা পড়ে আসছো অস্থিমজ্জা, প্লীহা, যকৃত। আই রিপিট, অস্থিমজ্জা, প্লীহা, যকৃত, এদের থেকে রক্ত উৎপাদন হয়। সো যকৃত এখানে একটা সরি, অস্থিমজ্জাও রক্ত উৎপাদন করে, প্লীহাও রক্ত উৎপাদনে ব্যবহৃত হয়, এবং এবং যকৃতটাও রক্ত উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে এদের তিনজনই রক্ত উৎপাদনে ব্যবহৃত হয়। রক্ত উৎপাদনে ব্যবহৃত হলেই কি ব্লাড ব্যাংক? না, কিন্তু ব্লাড ব্যাংকের সংখ্যা প্রথমেই আমি ডেফিনিশনটা কি হবে বলে আসছি, যে রিজার্ভ করে রাখবে, প্রয়োজনে সাপ্লাই দিবে। তাহলে সেটাও গেল, বাদ হলো। তাহলে হচ্ছে রক্ত উৎপাদন করলেই তুমি বলতে পারবে না সেটা ব্লাড ব্যাংক। হ্যাঁ, তাহলে এই তিনটা ব্যবহৃত হয়। পরিণত অবস্থায় কে ব্যবহৃত হয়? পরিণত অবস্থায় রক্ত উৎপাদন করে কে? ভাইয়া অস্থিমজ্জা। না, অস্থিমজ্জা আপনারা জানেন বাচ্চা অবস্থায় আমাদেরকে ছোট অবস্থায় যকৃত আর প্লীহা, হ্যাঁ মানে হচ্ছে যখন আমরা নবজাতক থাকি অথবা ভ্রূণীয় অবস্থায় থাকি, এগুলো ব্যাখ্যা আছে কত মাস থেকে কত মাস, তোমাদের লেভেলে এত কিছু নাই, আমি সংক্ষেপে বলি। ছোট অবস্থায় আমাদের বা নবজাতক বা এর আগে বাচ্চা অবস্থায় মায়ের দেহে যখন আমরা থাকি, মেইনলি যকৃত এবং প্লীহা এদের থেকে আমাদের হচ্ছে রক্তগুলো আসে, হ্যাঁ রক্তকণিকা উৎপাদন হয়। পরবর্তীতে আমাদের অস্থিমজ্জা থেকে, আমি আবার বলি অস্থিমজ্জা, সেখান থেকে আসে। তুমি বলবা ভাইয়া কিভাবে মনে রাখবো? কোয়াইট সিম্পল। তোমরা নাম শুনছো কিনা কে জানি, এসবিএ একটা সিস্টেম ছিল, এসবিএ স্কুল বেসড অ্যাসেসমেন্ট একটা সিস্টেম ছিল, সেখানে নাম্বার দিত। তুমি আজকে এটাই মনে রাখবা, এসবিএ এর পরিবর্তে এল, এসবিএল, এসবিএল কয়েকবার বলে ফেলো, এসবিএল এরা রক্ত উৎপাদন করে। তাহলে এস কি? স্প্লিন। ডি দিয়ে হচ্ছে বোন মেরু, বিএম বোন মেরু মানে হচ্ছে অস্থিমজ্জা, বোন মেরু অস্থিমজ্জা। এস ডি হচ্ছে কি? স্প্লিন, প্লীহা। আর এল ডি হচ্ছে কি? লিভার। এল ডি কি? লিভার। তাহলে এসবিএল রক্ত উৎপাদনের সাথে জড়িত। কে কে? এসবিএল। এস ডি হচ্ছে স্প্লিন, প্লীহা, বি ডি হচ্ছে বিএম বোন মেরু, এল ডি হচ্ছে লিভার বা যকৃত, রক্ত উৎপাদনের সাথে জড়িত। আচ্ছা, আমরা মানলাম এদের হচ্ছে রক্ত উৎপাদন হচ্ছে, ওয়েল এন্ড গুড। পরবর্তীতে ঘটনা কি? পরবর্তীতে ঘটনা হচ্ছে রক্ত উৎপাদনের সাথে তিনজন জড়িত। তাহলে এটার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে রক্ত উৎপাদনের সাথে জড়িত। একটা বললাম রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, নাম্বার 2 কেন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে সেটা তুমি একটু পরে বলবা, আমি বলবো না। একটা হচ্ছে লিভার, যকৃত। হ্যাঁ, যকৃতর কথা কি বললাম আমরা? যকৃত বললাম এটা যে যকৃত রক্ত উৎপাদন করে। তাহলে তিনটার কাজ পেলাম। তাহলে স্প্লিনের দুইটা কাজ আমরা পেলাম, বিন ভাই। এবার থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রক্তকে, মানে সরি মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যকৃতর মানে হচ্ছে সরি প্লীহার থার্ড নাম্বার কাজটা হচ্ছে রক্তকে রিজার্ভ করে রাখা, রিজার্ভ জমায় রাখা, প্রয়োজনীয় সেটা হচ্ছে জমায় রাখা, মানে এটা আগে জমাট বেঁধে থাকবে এরকম না, রিজার্ভ করে রাখে, প্রয়োজনে সেটা সাপ্লাই দেয়। হ্যাঁ, কখন সাপ্লাই দেয়? যখন হচ্ছে ওই যে আমাদের হ্যামোরেজ বললাম, রক্তক্ষরণ হয়, প্রথমে বলে এসেছিলাম, সেই হ্যামোরেজ যখন বা রক্তক্ষরণ যখন হবে এটা সাপ্লাই দিবে। কিভাবে? স্প্লিনে দুই ধরনের, মানে হচ্ছে স্প্লিনের যে আমরা যদি গঠন বৈশিষ্ট্য আলোচনা করি, স্প্লিনের ভেতরে আমরা যদি বলি তাহলে হচ্ছে কানেকটিভ টিস্যু থাকে, প্রত্যেকটা সিস্টেম কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত, তোমরা জানো। সো আমাদের এই স্প্লিনটা কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত। সেই কানেকটিভ টিস্যুতে দুই ধরনের পাল্প থাকে। কি থাকে? পাল্প। এই যে একটাকে বলি হচ্ছে আমরা রেড পাল্প, একটু কনসেন্ট্রেশন, আরেকটাকে বলি হচ্ছে হোয়াইট পাল্প। নামেই নাম ভাইয়া, খেলা শেষ। রেড পাল্প, আরেকটাকে বলি হচ্ছে হোয়াইট পাল্প। রেড মানে লাল আর হোয়াইট পাল্প মানে কি? সাদা। তাহলে রেড পাল্প কেন নামকরণ করছি? রেড পাল্প নামকরণের কারণ হচ্ছে, আপনি যদি দেখেন রেড পাল্প নামকরণের কারণ হচ্ছে কোয়াইট সিম্পল। রেড মানে কি? লাল না? লাল, লাল জিনিসকে ধরে রাখবে। লাল জিনিস কি? আরবিসি। আরবিসি কি? রেড লাল না? তাহলে আরবিসি লোহিত রক্তকণিকাকে ধরে রাখবে কে? মানে হচ্ছে আমাদের স্প্লিন। হ্যাঁ, স্প্লিন, সরি স্প্লিনটাকে বলতেছি, স্প্লিন সে হচ্ছে লোহিত রক্তকণিকাকে ধরে রাখবে। রেড পাল্প সে ধরে রাখে কাকে? লোহিত রক্তকণিকাকে। আর হোয়াইট পাল্প এটা কাজ কি? নামেই নাম হোয়াইট। তাহলে হোয়াইট কাকে ধরে রাখবে? ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। সেই হোয়াইট ব্লাড সেলকে ধরে রাখবে কে? হোয়াইট পাল্প। সেখানেও আবার কথা আছে, হোয়াইট ব্লাড সেলের স্পেসিফিক টাইপ। হোয়াইট ব্লাড সেলগুলো কি কি বলেন তো? হোয়াইট ব্লাড সেলগুলো বলে ফেলেন। আচ্ছা, আমি বলে ফেলি। হোয়াইট ব্লাড সেলকে আমরা মনে রাখি কয় প্রকার? 5 প্রকার। কি কি আমরা মনে রাখি? এভাবে দেখেন, মলি নিবে, এটা মনে রাখবো, মলি নিবে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয় যে কারা দানাদার, কারা অদানাদার। তোমরা বলো ভাইয়া পড়ি ভুলে যাই, ভুলার কোনো অপশন নাই। দেখেন তো মলি নিবেই আমি বলতেছি। তাহলে মলি হচ্ছে মনে রাখবো মনোসাইট, লিডি হচ্ছে লিম্ফোসাইট। দেখেন আমি একটু বলে ফেলি কারা কারা। মনোসাইট, লিম্ফোসাইট, নিডি হচ্ছে নিউট্রোফিল, বেডি হচ্ছে বেসোফিল, ইডি হচ্ছে ইওসিনোফিল। নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, আর এখানে হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। কি ভুলে যায় ভাই? দানাদার কারা অদানাদার কারা, ভুলার কোনো অপশন নাই। কেন নাই সেটা আমি বলতেছি। তো আমি বলতেছিলাম স্প্লিনে ছিলাম। স্প্লিন কি করে? রক্ত ধরে রাখে। কি ধরনের? কানেকটিভ টিস্যু দুই ধরনের, কানেকটিভ টিস্যুতে দুই ধরনের পাল্প, রেড পাল্প, হোয়াইট পাল্প। রেড পাল্পটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, আর হোয়াইট পাল্পটা হচ্ছে ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা।
পুরো ডাব্লিউবিসি কি ধরে রাখে? অ্যান্সার হচ্ছে না। ডাব্লিউবিসির একটা সার্টেন পার্টিকেল, সেটা কোনটা? এদের মধ্যে যে কোনো একটা, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা। পাঁচটা কি মনে রাখি? ডাব্লিউবিসি হচ্ছে মলি নিবে, মনোসাইট, লিম্ফোসাইট। মলি নিবে কি নিবে সেটা পরে তুমি মনে রাখতে পারো, মলি ডাব্লিউবিসি নিবে। সো নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল। বি কেয়ারফুল, দেখেন এখান থেকে কাকে ধরে রাখবে? এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটটাকে ধরে রাখবে। এই লিম্ফোসাইট এটাকে ধরে রাখে। আমি আবার বলি, এই লিম্ফোসাইটটাকে হোয়াইট বাল্বের মধ্যে ধরে রাখে, লিম্ফোসাইট। তাহলে কাকে? লিম্ফোসাইটকে ধরে রাখে। তাহলে তুমি এখান থেকে ওই যে বললাম অদানাদার, দানাদার, কারা কিভাবে মনে রাখবো? কোয়াইট সিম্পল। প্রথম দুইটা হচ্ছে অদানাদার, আর পরেরগুলো হচ্ছে দানাদার। দানাদার মানে হচ্ছে সেলের মধ্যে অনেক ধরনের, এগুলো তো প্রত্যেকটা কোষ, কোষ কোষ মানেই শেষে কি থাকবে? সাইট। ভাইয়া সেল থেকে সাইট, হ্যাঁ কথাগুলো বুঝতে হবে, কিন্তু এগুলো আমরা হচ্ছে যখন পড়াবো তখন সম্পূর্ণ বলবো। তারপরে এখানে বলে দিচ্ছি সেল থেকে সাইট। তুমি চিন্তা করো না কেন, আরবিসির আরেকটা নাম কি বলো তো? আরবিসি লাল না, লাল থেকে আসে কি? এরিথ্রো। লাল মানে এরিথ্রো, আর সেল থেকে সাইট, তাহলে এরিথ্রোসাইট। ঠিক আছে, এরিথ্রোসাইট। এরকম করে ডাব্লিউবিসির একটা নাম আছে, পোলাপান বললে বলে ভাইয়া ভুলে গেছি থ্রম্বোসাইট নাকি। তুমি জানো ডাব্লিউবিসি মানে কি? সাদা। সাদার গ্রিক নামটা কি? লিওকো। লিওকো, রাইট? লিওকো। তাহলে সেল থেকে আসবে কি? সাইট, তাহলে লিওকোসাইট। বুঝা গেছে কিনা? ডাব্লিউবিসি হচ্ছে লিওকোসাইট। ঠিক তেমনি আরেকটা হচ্ছে কি? লাস্টেরটা প্লাটিলেট। এখন প্লাটিলেট নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেক কিছু। প্লাটিলেট রক্তকণিকা, আর কি প্লাটিলেট নিয়ে আমি বলবো না। প্লাটিলেটের মধ্যে গেলে আমরা কি বলি? প্লাটিলেটকে বলেন তো থ্রম্বোসাইট। কেন থ্রম্বোসাইট বলি বলেন তো? মুখস্থ? না 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 না, সেল থেকে সাইট, আর থ্রম্বো আসছে কোথা থেকে? থ্রম্বো, থ্রম্বো কামস ফ্রম দ্য ওয়ার্ড থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা। তাহলে প্লাটিলেট বা অনুচক্রিকাকে, অনুচক্রিকার অপর নাম আমরা বলতেছি থ্রম্বোসাইট। তাহলে তুমি নামেই দেখতেছো কেন থ্রম্বোসাইট বলি? কারণ অনুচক্রিকার কাজ যেটা, অনুচক্রিকা কি করে রে? রক্ত জমাট বাঁধে না? রক্ত যখন কোথাও কেটে যায়, অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধা। তাহলে থ্রম্বোসিস সেটা অর্থ হচ্ছে রক্ত জমাট বাঁধা। আর সেল থেকে তো সাইট, কোষ থেকে সাইট, তাহলে থ্রম্বোসিস থেকে থ্রম্বোটা আসতেছে, আর সাইট তো সেল থেকে, রক্ত জমাট বাঁধে। এখন তোমার কাছে কোশ্চেন, রক্ত জমাট বাঁধে কিভাবে? দেখো আমি ছিলাম এখানে, এখান থেকে এখানে চলে আসছি। থ্রম্বোসাইট রক্ত জমাট বাঁধে কিভাবে বলেন তো? কোয়াইট সিম্পল। অনুচক্রিকা তোমার যখন কোথাও কেটে যায়, তুমি চাপ দিয়ে ধরো না? হাতকে চাপ দিয়ে ধরো তো না? চাপ দিয়ে ধরো। চাপ দিয়ে ধরলে কি হয়? মানে সেই নালিকাগুলো সংকুচিত হয়, রক্ত নালিকাগুলো সংকুচিত হয়। বা আল্লাহ তাআলা এই প্লাটিলেটকে একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন। তো কি ক্ষমতা? সেটা রক্ত জমাট বাঁধার কৌশল। সেখানে অনেক কথা আছে ফ্যাক্টর ট্যাক্টর নিয়ে, সেগুলো নিয়ে আমি ডিটেইলস এখন যাচ্ছি না, সময় অনেক চলে যাবে। আমরা সংক্ষেপে একটা ইনফরমেশন দিচ্ছি যেটা তোমার লাগবে। অনুচক্রিকার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, অনুচক্রিকার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মনে রাখবেন, সেরোটোনিন সিক্রেশন করা। এই যে অনুচক্রিকা, হ্যাঁ অনুচক্রিকার আমি এখানে বলি থ্রম্বোসাইট, সেটার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেরোটোনিন। এটা একটা কি? এটা একটা সেরোটোনিন মনে রাখবেন একটা নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল, একটা কেমিক্যাল সাবস্টেন্স। হ্যাঁ আজান দিচ্ছে, আমি একটু অফ রাখতেছি, আজানের জন্য 1-2 মিনিট অফ রাখতেছি।
আচ্ছা আমরা আবার আসলাম নামাজ আজানের পর। বেসিক্যালি আমি দ্রুত শেষ করে দিয়ে যাচ্ছি, একটু দেখেন। তো কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যায়। আসলে প্লাটিলেট কি বলতেছিলাম, থ্রম্বোসাইট বলি। কোন থেকে প্লাটিলেট একটা সেল, সেল থেকে আসবে সাইট, আর এটা কাজ কি রক্ত জমাট বাঁধা, থ্রম্বোসিস করা। সেখান থেকে থ্রম্বো, থ্রম্বো মানে হচ্ছে রক্ত জমাট। তো কেন রক্ত জমাট বাঁধে তুমি চিন্তা করো, রক্তনালিকা যদি ওপেন থাকে, হ্যাঁ নালিকার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, তোমার নালিকাটা কেটে গেল, তো এখান থেকে তো রক্ত বের হয়ে যাবে। তো রক্তকে যদি আটকে ফেলতে হয় কি করতে হবে, রক্তনালিকাকে সংকুচিত করতে হবে। সংকুচিত, তাহলে সংকুচিত করতে হলে কি দেওয়া লাগবে বলতো? সংকুচিত করতে হলে একটা কেমিক্যাল সাবস্টেন্স, এমন একজন কেউ যে রক্তনালিকা কেটে সংকুচিত করে দিবে। এবং এক্স্যাক্টলি তাই এই যে সেরোটোনিন, এই সেরোটোনিনের কাজ হচ্ছে রক্তনালিকাকে সংকুচিত করা। ভাই তুমি ভুলে গেলেও মনে রাখতে পারবা, কিভাবে জানো? আমাদের থ্রম্বোসাইটের কাজ কি করা বলতো? রক্তনালিকাকে সংকুচিত, ওই যে থ্রম্বোসাইটের কাজ রক্ত জমাট বাঁধা। কিভাবে জমাট বাঁধবে? অনেকগুলো ক্রাইটেরিয়া আছে রক্ত জমাট বাঁধার প্রশ্ন করবা। আরেকটা সিম্পল একটা ক্রাইটেরিয়া আমি বলতেছি আর কি, হ্যাঁ, এটা থেকে কোশ্চেন হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে, এই জন্য বলতেছি। তো থ্রম্বোসাইটের আরেকটা কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। কিভাবে মানে হচ্ছে রক্ত জমাট বাঁধার একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে সেরোটোনিন ঘনন করে। কেন? রক্তনালিকা যদি ওপেন থাকে রক্ত বের হয়ে যাবে, সংকুচিত করে দিতে হবে। তাহলে দেখো রক্তনালিকা কি করা, সংকুচিত। সংকুচিত সংকুচিত কি দিয়ে শুরু হয় দেখো তো, দন্ত স দিয়ে। সংকুচিত কি দিয়ে শুরু হয় বলো তো, বলো। সংকুচিত শুরু হয় দন্ত স দিয়ে, দন্ত স দিয়ে সংকুচিত শুরু। সেরোটোনিনও দেখো দন্ত স দিয়ে শুরু। পারবো না মনে রাখতে? রক্তনালিকাকে সংকুচিত করবে কে? থ্রম্বোসাইট, কারণ রক্ত জমাট বাঁধতে হবে। তো রক্তনালিকাকে সংকুচিত করতে হলে কি সিক্রেশন, কার দ্বারা? সেই সংকোচনের উপায় হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, একটা কেমিক্যাল ক্ষরণ করবে যেটা রক্তনালিকাকে সংকুচিত করে ফেলবে। সেই কেমিক্যালটা কি? সেরোটোনিন। কি সেটা? সেরোটোনিন। তাহলে সেরোটোনিনের অপর একটা নাম আসে, দেখো সেরোটোনিনের অপর একটা নাম আছে, সেটাও আসে। রক্তনালিকা থ্রম্বোসাইট কি করবে দেখো, যে রক্তনালিকাকে সংকুচিত করবে। এই জন্য কি সিক্রেশন করে? সেরোটোনিন। সেরোটোনিন একটা কেমিক্যাল নিউরোট্রান্সমিটার। এটার ব্যাখ্যায় আমি যাবো না, অনেক কথা কাজ আছে সেরোটোনিনের কাজ, আমাদের উদ্দীপনা জাগানো অনেক কাজ আছে, আমি সেগুলোতে যাবো না। হ্যাঁ, সেরোটোনিন আমাদের উদ্দীপনা জাগায়, মানে মুড অন করে ফেলে। হ্যাঁ, মুড অন করে ফেলে। আচ্ছা যাই হোক, আমরা সেরোটোনিনের যদি নরমাল কাজ যাই, ওই যে সংকুচিত, দন্তস দিয়ে সংকুচিত, তাহলে রক্তনালিকা সংকুচিত। এটা আরেকটা নাম আছে, বুঝতে পারবা নামটা কি? কোয়াইট সিম্পল, তোমাদের মাজেদা ম্যাডামের বইতে নামটা আছে, মাজেদা ম্যাডাম, অন্য বইতে কিন্তু নাই। কিভাবে মনে রাখবো দেখো, সেরোটোনিন কয়টা শব্দ? 1 2 3 4 5, পাঁচটা মনে রাখবো। 5 দিয়ে কোয়াইট সিম্পল, শেষ। 5 কি? HT। তুমি HT মনে না রাখলেও 5 মনে রাখলেই খেলা শেষ। বাকিগুলো অপশনে এরকম দিবে না যেখানে 5 আছে। তাহলে 5HT, 5HT, H দিয়ে হাইড্রোক্সি, T দিয়ে ট্রিপটামাইন। এটা একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে আসছে অ্যামিন। সো ট্রিপ্টোফেন একটা অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে আসছে। সো 5 হাইড্রোক্সি, হাইড্রোক্সিলেশন করে 5 হাইড্রোক্সি ট্রিপ্টামাইন। তোমার এত কিছু মনে রাখার দরকার নেই। সেরোটোনিন 5, ভাইয়া অপশন চেক করলেই পারবা, মাথাকে কাছে রাখো। সো সেরোটোনিন বললাম রক্তনালিকাকে সংকুচিত করে কে? থ্রম্বোসাইট। তাহলে কি সিক্রেশন হয়? সংকুচিত স, সেরোটোনিন স। সেরোটোনিন কি? স, সেরোটোনিন। তাহলে সেরোটোনিনের অপর নাম কি? 5টা ওয়ার্ড 5 দিয়ে শুরু হবে। 5HT, 5 হাইড্রোক্সি ট্রিপ্টামাইন। তোমার এই নামটা পুরো জানা লাগবে না, তুমি শুধু 5 মনে রাখলে বাকিটুকু পারবা। HT শেষ। তাহলে থ্রম্বোসাইট কেন, সেই কাজটা আমরা একটা পড়ে ফেললাম। আচ্ছা, তাহলে রক্তনালিকাকে এইভাবে করে যদি সংকুচিত করে, তাহলে রক্ত আর মানে হচ্ছে প্রবাহিত হবে না। হ্যাঁ, এই কাজটা, এটা হচ্ছে এটা একটা কাজ। আচ্ছা, এরপর যদি আমরা বলি, আমি বলি যে স্প্লিন, মানে হচ্ছে আমরা বলতেছিলাম স্প্লিনের কাজ। দেখো চলে গেছি কোথায়? স্প্লিন বলার সময় আমি বলছি আরবিসি, ডাব্লিউবিসি কাকে? লিম্ফ, মানে হচ্ছে ডাব্লিউবিসি একটা সার্টিনকে, সেটা মনে রাখার জন্য বলেছি। ডাব্লিউবিসি কারা কারা? মলি নিবে, মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল। নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল, মনোসাইট আর লিম্ফোসাইট। এখানে অদানাদার কারা? নামেই নাম। দেখো এটা ভুলে যায় বললাম, ভুলার কোনো অপশন নেই। দেখো এরা হচ্ছে অদানাদার আর এরা হচ্ছে দানাদার। কিভাবে মনে রাখবো? সিম্পল, তুমি দেখো না কেন, মলি নিবের পর দানা থাকলে কি দানা দ্বারা পরিপূর্ণ থাকে না? মানে তুমি একটা জায়গা চিন্তা করো, এখানে অনেক দানাদার আছে, দানা টানা আছে, এগুলো দিয়ে এটা কি হয়ে যাবে? পরিপূর্ণ। পূর্ণ মানে কি? ফিল করা, পূর্ণ। ফিল মানে কি? পূর্ণ। দেখো এই যে এগুলো প্রত্যেকটা নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল, ফিল পূর্ণ করা, ফিল প্রত্যেকটা শেষে কি আছে? ফিল পূর্ণ করে দিচ্ছে, দানা দিয়ে পূর্ণ করে দিচ্ছে। এই জন্য নিবেই যারা, তারা কিন্তু ফিল পূর্ণ করা। নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল দানা দ্বারা পূর্ণ। তার মানে নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল হচ্ছে দানাদার আর এরা হচ্ছে কি? অদানাদার। তাহলে কারা এখানে আছে? আমরা হচ্ছে আমরা এখন জানতে চাচ্ছি কি অদানাদার কারা, দানাদার কারা, সেটাও জেনে গেলাম। আচ্ছা, আর আমরা জানতে চাচ্ছি কি হোয়াইট পাল্প। পড়তেছে একটা কোশ্চেন, অনেক কোশ্চেনের অ্যানসার কিন্তু হয়ে যাচ্ছে। হোয়াইট পাল্প, সেই হোয়াইট পাল্পে ডাব্লিউবিসি কে? লিম্ফোসাইট। কে থাকে? লিম্ফোসাইট। লিম্ফোসাইট থাকলে সুবিধা কি সেটা বলি। লিম্ফোসাইট কয় ধরনের? 2 ধরনের।
টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, জানেন তো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আবার ভাগ আছে, সাইটোটক্সিক, হেল্পার টি সেল, আমি সেই সব ভাগে যাব না। আমার দরকার একটা অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি, এই যে তোমরা পড়তেছো এখন, এই যে ভাইরাস আসছে, ভাইরাসের বিরুদ্ধে যারা অ্যান্টিবডি ভালো তৈরি করতে পারবে তাদেরকেই প্রোটেকশন দিবে। ইমিউনিটি যার স্ট্রং, ইমিউনিটি মানে কি অ্যান্টিবডি তৈরি করবে, মানে সহজ কথায় ইমিউনিটির অনেক ধাপ আছে, আমি সেই ধাপ নিয়ে বেসিক কথাবার্তা যাচ্ছি না, সংক্ষেপে কিছু কোশ্চেন যেগুলো লাগবেই সেগুলো। তো লিম্ফোসাইটের মধ্যে একটা আছে বি লিম্ফোসাইট, হ্যাঁ, তো এই বি লিম্ফোসাইট থেকেই অ্যান্টিবডিটা তৈরি হয়, টি লিম্ফোসাইট থেকে কিন্তু না, বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইট থেকে কিভাবে? বি লিম্ফোসাইট ডিভাইড হয়ে তৈরি করে প্লাজমা সেল, প্লাজমা কোষ। দেখো ভাইয়া, লিম্ফোসাইটটা কি কোষ না? তাহলে লিম্ফোসাইট যদি কোষ হয়, কোষ থেকে কি তৈরি হবে? কোষ। কোষ থেকে কি তৈরি হবে? কোষ। তো বি লিম্ফোসাইটটা ডিভাইড হয়ে একটা সেল তৈরি করে, এই সেলটার নাম তোমাদের ওই যে রক্তের একটা দুই ভাগ না, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, সেই প্লাজমা, এটা কি আমরা কি বলি? প্লাজমা। সেইটা কি আমরা বলি হচ্ছে প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকে তৈরি হয় কি? অ্যান্টিবডি। এই প্লাজমা সেল থেকে তৈরি হয় কি? অ্যান্টিবডি। তাহলে এই যে দেখো, অ্যান্টিবডি তৈরি হয় বেসিক্যালি, যদি কোশ্চেন করে কোথা থেকে, বেসিক্যালি কোশ্চেন হয় কোথা থেকে? প্লাজমা সেল থেকে। যদি প্লাজমা সেল অপশনে না থাকে, বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অপশনে না থাকলে তখন তুমি দাগাতে পারো কাকে? লিম্ফোসাইটকে। আদারওয়াইজ এক্স্যাক্টলি কোথা থেকে? বি, অথবা বি থেকে তৈরি হয় প্লাজমা সেল, এই প্লাজমা সেল থেকে অ্যান্টিবডিটা তৈরি হয়, হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি আবার কয় প্রকার বলে ফেলেন না কেন? অ্যান্টিবডিকে বেসিক্যালি আমরা কয় ভাগ করি? 5 ভাগ, রাইট? 5 ভাগ। আমি এটা নিয়ে একটু কথা বলি। 5 ভাগ, দেখেন এটা থেকেও কোশ্চেন হয় আপনাদের, এই জন্য বলতেছি। অ্যান্টিবডিকে আমরা কয় ভাগ করি? অ্যান্টিবডি মানে কি? কোয়াইট সিম্পল, অ্যান্টিবডি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন, সেই ইমিউনোগ্লোবিউলিন কয় প্রকার? কয় প্রকার? আমরা যদি বলি 5 প্রকার। কিভাবে বলে রাখি? পুং গ্যামিট, স্ত্রী গ্যামিট আছে না? এই যে এখন কথা কিন্তু অনেক কথা চলে আসবে। স্ত্রী গ্যামিট কোশ্চেনে আসে, মশের স্ত্রী গ্যামিট বা স্ত্রী জননাঙ্গ নিচের কোনটি? এটা আসছিল কোশ্চেনে। আচ্ছা, আমি সেই কোশ্চেনে যাব না, আমি আসি ইমিউনোগ্লোবিউলিন, সেটাকে মনে রাখবো গ্যামিট। গ্যামিট, গ্যামিট থেকে মনে রাখবো গ্যামেট। গ্যামেট, এই যেভাবে গ্যামেট, গ্যামিট যেটা টি এর পরিবর্তে মনে রাখবো গ্যামেট, টি। তাহলে মনে রাখি জি দিয়ে, জি এ এম ই ডি। দেখেন মনে রাখবো কি দিয়ে? এই যে গ্যামেট দিয়ে মনে রাখবো, সেখান থেকে মনে রাখবো এই 5টা। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এই 5 প্রকার, জি এ এম ই ডি, 5 প্রকার। সেই জি, এখন প্রশ্ন হয় নিচের কোন ইমিউনোগ্লোবিউলিনটি সরাসরি মায়ের প্লাসেন্টা বা অমরা ক্রস করতে পারে? এটা ভুলে যায় পোলাপান। ঠিক তেমনি ভুলে যায় যে প্রথম অ্যান্টিবডি কোনটা, মানে হচ্ছে অ্যাকশনে আসে। মানে কোশ্চেন হয় নিচের কোন অ্যান্টিবডি সবার প্রথমে আমাদের প্রতিরক্ষা দেয়? মানে সবার প্রথমে তো অ্যান্টিবডি দেয় না, অ্যান্টিবডি তৈরি হতে অনেক সময় লাগে, 5 থেকে 14 দিন বেসিক্যালি। সেই অ্যান্টিবডি যদি তৈরি সময় লাগে, তাহলে আমরা হচ্ছে অ্যান্টিবডি মানে তৈরি হলেও প্রথম কোন অ্যান্টিবডিটা আসে, হ্যাঁ, তো প্রথম কোন অ্যান্টিবডিটা আসে সেটা কিভাবে মনে রাখবো? প্রথম অ্যান্টিবডি কোয়াইট সিম্পল। দেখো প্রথম অ্যান্টিবডি মানে কি? যে সকল বিপদ দেখে, মানে অনেক রোগ জীবাণু দেখে সে আগে আসবে, বলবে যে না, আমি তোদেরকে থাকতে দিব না, তোদেরকে মেরে ফেলবো, খেয়ে ফেলবো। তো রোগ জীবাণুকে মেরে ফেলতে হলে মানে প্রতিরক্ষা, তোমাকে বাঁচানোর জন্য আগে আসবে। চিন্তা করে তো একটু চিন্তা করে দেখেন, তোমার যে কোনো বিপদ হলে সবার আগে কে দৌড় দিয়ে আসে? মা দৌড় দিয়ে আসে না? মা থেকে কি? মাদার। মাদার মানে হচ্ছে মা, মাদার। সেই মাদারের এই এম থেকে মনে রাখবো এটা হচ্ছে একটা মাদার অ্যান্টিবডি, মাদার অ্যান্টিবডি। এই জন্য সবার আগে কে আসবে বলতো? ইমিউনোগ্লোবিউলিন এম। মনে থাকবে তো, সবার আগে আসবে কি? ইমিউনোগ্লোবিউলিন এম। এরপর কি আসে? এরপর মনে রাখবো কি আসে? এরপর আমাদের ওই যে, তুমি যদি একটু চিন্তা করো, আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন বলতেছি, তুমি যদি এভাবেও চিন্তা করো, মানে উচ্চারণটা ইমিউনো, হ্যাঁ, ইমিউনোগ্লোবিউলিন, এখানে একটা শব্দ আছে জি, এই যে দেখো ইমিউনোগ্লোবিউলিন, এই যে গ্লোবিউলিন, এই যে জি। তাহলে দেখো প্রথমে আসছে এম, এরপরে আসবে, তুমি ওই উচ্চারণটা মনে রাখলে, প্রোনাউন্সিয়েশনটা মনে রাখলে, প্রথমে এম এসে গেল, তারপরে কি আসে? এই যে জি। কারণ এন আর ও দিয়ে, মানে ইউএনও দিয়ে তো কোনো অ্যান্টিবডি নাই, আছে নাই? বলছি 5 প্রকার। আরো কিছু আছে, সেগুলো নিয়ে তোমাদেরকে এখন ডিটেইলস জানা লাগবে না। আমরা যারা মেডিকেলে, মানে হচ্ছে মেডিকেলে যখন পড়বা তখন জানতে পারবা, ফার্মাপ্যাথোমাইক্রো যখন পড়বেন তখন অনেক ডিটেইলস আপনি যদি ইচ্ছা করেন পড়তে পারবেন, হ্যাঁ। আচ্ছা, আপনি ইচ্ছা না করলে আবার কেউ বলবে না। আচ্ছা, তো হচ্ছে জি, জি হচ্ছে এই যে দেখো এম এর পর জি, তাহলে সেকেন্ড কোন অ্যান্টিবডিটা আসবে? ইমিউনোগ্লোবিউলিন জি। বুঝা গেল? ইমিউনোগ্লোবিউলিন জি আসবে, এরপর পর্যায়ক্রমে বাকিগুলো আসবে। আচ্ছা, তাহলে প্রথম কোনটা আসে? ওই যে মাদার। মনে রাখবো কিভাবে বলে আসছে, কিন্তু কোনো বিপদ দেখলে সবার আগে মা আগে আসে, মা থেকে মাদার। মাদার, ওই যে মা আগে আসে, মাথায় রাখলেই মাদার, মাদারটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। এরপরে কে? ইমিউনোগ্লোবিউলিন জি। আচ্ছা, এরপর কোশ্চেন হয় কোন অ্যান্টিবডিটা মায়ের অমরাকে, মানে হচ্ছে মায়ের অমরা ক্রস করে যেতে পারে? মায়ের অমরা, দেখেন এখান থেকে কোশ্চেনটা মনে রাখবো কিভাবে? মায়ের অমরা, এটা মনে রাখবো এইভাবে। দেখো আমরা তো পড়লাম অ্যান্টিবডি কি কি? জি এ এম ই ডি,
দেখেন এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়। প্রথমটা বললাম, প্রথম কে চলে আসে মাদার এম, তারপরে কি আসে জি। এরপর কোশ্চেন হয় কোন অ্যান্টিবডি মায়ের অমরা ভেদ করে যেতে পারে, মানে ওই যে বাচ্চা যখন মায়ের দেহে থাকা অবস্থায় থাকে, অমরা বা প্লাসেন্টা, প্লাসেন্টা বা অমরা আমরা জানি, সেই প্লাসেন্টার কাজ কি বলতো, ওই যে মায়ের থেকে মানে হচ্ছে বাচ্চাতে যাতে পুষ্টি নিউট্রিয়েন্টস সাপ্লাই দিতে পারে, আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সাপ্লাই করে, ডিটক্সিফিকেশন, অনেক কাজ আছে, আমি সেই কাজে যাব না। আমি সহজভাবে বলতেছি প্লাসেন্টা যখন থাকে তখন বলে যে কোন অ্যান্টিবডি মায়ের অমরা ভেদ করে মা থেকে মানে সরি অমরা ভেদ করে বা অমরা দিয়ে মা থেকে বাচ্চা দেহে যেতে পারে। কিভাবে মনে রাখবো? কোয়াইট সিম্পল। দেখো মা বাচ্চা যখন মায়ের দেহে থাকে তখন এই অবস্থাকে আমরা কি বলি? প্রেগনেন্ট কন্ডিশন, না মানে হচ্ছে গর্ভবতী। সো সেই প্রেগনেন্সি কথাটাকে বলতেছি, হ্যাঁ সায়েন্স পড়তে আসছো খুব মানে হচ্ছে এখানে ফেয়ার কনসেপশন না, শুধু ফেয়ার মাইন্ড থাকতে হবে, উল্টাপাল্টা অযাচিত মনোভাব আনতে কিন্তু হবে না। তো প্রেগনেন্ট থাকে, এই প্রেগনেন্ট অবস্থা থেকে আমরা কি বলি জানো? তোমরা প্রেগনেন্ট বলো, আজকে থেকে শিখে ফেলো। হ্যাঁ তুমি সায়েন্স পড়তে আসছো, তোমার স্মার্টনেস বাকি 10 জনকে মানে হচ্ছে পরাজিত করবে। তোমার স্মার্টনেস দেখি বুঝবে এই ছেলেটা সায়েন্সে পড়ে, কথা কিন্তু সেরকম হওয়া চাই। প্রেগনেন্ট যে হয় এই অবস্থাটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে মানে মানুষজন বলবে প্রেগনেন্ট, তুমি কিন্তু আজকে থেকে প্রেগনেন্ট বলবে না, আমরা সেটাকে বলি গ্র্যাভিড কন্ডিশন। গ্র্যাভিড কি কন্ডিশন? গ্র্যাভিড। তাহলে আমরা বলি মাটা হচ্ছে গ্র্যাভিড, মানে যে আছে মহিলাটা হচ্ছে গ্র্যাভিড। মহিলা গ্র্যাভিড এই শব্দটার মানে হচ্ছে মহিলাটা গর্ভবতী, মানে হচ্ছে প্রেগনেন্ট। ক্লিয়ার? তাহলে মানুষজন ওয়ালা আটকে যাচ্ছে। আশা করি এখন আবার আটকাবে না, আমি এতক্ষণ একটু আগে দেখলাম আটকে যাচ্ছে। আচ্ছা দেখেন, তো আমরা বলি গ্র্যাভিড কন্ডিশন। কি বলি? গ্র্যাভিড। তাহলে মা যে গর্ভবতী আমরা বলি হচ্ছে গ্র্যাভিড কন্ডিশন। দেখেন কি বলি? গ্র্যাভিড, প্রেগনেন্ট না। তাহলে এই যে বলি গ্র্যাভিড মানে আজকে থেকে তুমিও বলবা গ্র্যাভিড, নট প্রেগনেন্ট। মানে প্রেগনেন্ট জেনারেল ম্যাস পিপল ইউজ করবে, কিন্তু তুমি কি সায়েন্সের মানুষজন না, তুমি বলবা গ্র্যাভিড। গ্র্যাভিড শব্দটা হচ্ছে গর্ভবতী। গ্র্যাভিড যদি হয় সেই গ্র্যাভিড কি দিয়ে রে? জি দিয়ে। এই জন্য মনে রাখবো, তুমি যখন অমরা দিয়ে প্লাসেন্টা দিয়ে পাস করতে হলে, প্লাসেন্টা দিয়ে যেতে হলে প্লাসেন্টা তো থাকতে হবে না? তো প্লাসেন্টা থাকে কখন? যখন গর্ভবতী বা গ্র্যাভিড অবস্থায় প্লাসেন্টা থাকে, নাহলে তো প্লাসেন্টা থাকবে না। তাহলে প্লাসেন্টা যদি থাকে গ্র্যাভিড অবস্থায়, গ্র্যাভিড শুরু হয় কি দিয়ে? জি দিয়ে। এই জন্য মনে রাখবো ইমিউনোগ্লোবিলিন কোনটা মায়ের অমরা ক্রস করতে পারে? ইমিউনোগ্লোবিলিন জি। তাহলে মায়ের অমরা ক্রস করতে পারে কোনটা? ইমিউনোগ্লোবিলিন জি। দেখো আমরা এটাও পড়ে ফেললাম। তাহলে জি এমইডি, তাহলে কোনটা কি করে? আমরা এই জিটা মায়ের অমরা ক্রস করতে পারে। আচ্ছা আরো কিছু কথা আছে, আমরা যদি বলি ই আর এ, এদেরকে নিয়েও কথাবার্তা আছে। আমি এখন সেগুলো বলবো কিনা একটু বলে ফেলি, যেহেতু বলে ফেলছি। সেটা হচ্ছে এ, এর কাজ কি মনে রাখবা? এটা থাকে জি কোথায়, এম কোথায়, আমরা পড়ে ফেললাম। ই, এটা এ আর ই মনে রাখবা। ই এর কাজ হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি, এটাকে আমরা বলি অ্যালার্জিতে থাকে, অ্যালার্জিক অ্যান্টিবডি। হ্যাঁ অ্যালার্জি, কোয়াইট সিম্পল, জাস্ট একটু মাথা ঠান্ডা। মনে রাখবেন অ্যালার্জি প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করেন, মানে স্পেলিং আমি বলতেছি না, প্রোনাউন্সিয়েশনটা অ্যালার্জি শেষ হয় কি দিয়ে? ই দিয়ে শেষ হয়, অ্যালার্জি ই দিয়ে শেষ হয়। এই জন্য অ্যান্টিবডিটা কোনটা? ইমিউনোগ্লোবিলিন ই। অ্যালার্জিতে অ্যান্টিবডি ই, প্রোনাউন্সিয়েশন অ্যালার্জি শেষ হচ্ছে রস্বীকার বা ইকার দিয়ে, ই ইমিউনোগ্লোবিলিন ইটা হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি। আচ্ছা আর এটাকে মনে রাখবেন সকল ধরনের আমাদের তরল যে কোনো সিক্রেশন, এই যে আমার ঘাম বের হচ্ছে, আমাদের লালা, এরপর হচ্ছে আমাদের চোখের পানি, হ্যাঁ এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সিক্রেশন, যেগুলো নেজাল সিক্রেশন, নাক থেকে যে সিক্রেশন গুলো হয়, সর্দি, হ্যাঁ আমরা যেগুলো বলি, সকল সিক্রেশনে যে অ্যান্টিবডিটা হয় সেই অ্যান্টিবডিটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এ। সেই অ্যান্টিবডিটাকে আমরা কি বলি রে? ইমিউনোগ্লোবিলিন এ। তাহলে হচ্ছে এই ইমিউনোগ্লোবিলিন এ কোথায়? সিক্রেশনে, ক্ষরণ, বডির যে কোনো ক্ষরণে সেটা হচ্ছে থাকবে। তাহলে অ্যালার্জিক অ্যান্টিবডি মনে রাখবো কিভাবে? অ্যালার্জি প্রোনাউন্সিয়েশন ই, তাহলে হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি। ডি নিয়ে কোনো ডিল নেই, একদম লাস্টে এটা নিয়ে কথাবার্তা বেশি বলা দরকার নেই, এটা নিয়ে কোনো কথাবার্তাই নেই। থাকলো বাকি এ, এটা কোথায় থাকবে? যে কোনো সিক্রেশনে, তরল ক্ষরণে। ক্লিয়ার? শেষ। তাহলে অ্যান্টিবডির কথাবার্তা শেষ। অ্যান্টিবডি বলার জন্য এতগুলো কথাবার্তা বলছি। আচ্ছা আসি, তাহলে অ্যান্টিবডি বাদ আমরা বলতেছিলাম স্প্লিন, সেটা নিয়ে বলতে গিয়ে বলছি। তাহলে ডাব্লিউবিসি, আমরা ডাব্লিউবিসি বলতে গিয়ে বললাম স্প্লিনে হচ্ছে রেড পাল্প আর হোয়াইট পাল্প থাকে। রেড পাল্পটা হচ্ছে আরবিসি আর হোয়াইট পাল্পটা হচ্ছে কি?
ডাব্লিউবিসি, সেই ডাব্লিউবিসি আবার হচ্ছে হোয়াইট ডাব্লিউবিসি কাকে, লিম্ফোসাইটকে, হ্যাঁ ডাব্লিউবিসি কাকে ধরে রাখবে, লিম্ফোসাইট। সেই লিম্ফোসাইট কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি। হ্যাঁ এখানে আরো কথা আছে, অ্যান্টিবডি তৈরি করবে। আচ্ছা এটা একটা কাজ। আর আরেকটা কাজ আছে, তাহলে দেখো স্প্লিন কি করতেছে, প্রথম কথা বলেছিলাম প্রতিরক্ষা দিবে, নাম্বার 2 বলেছিলাম রক্ত উৎপাদন করে, নাম্বার 3 দেখো প্রতিরক্ষা দিচ্ছে কিভাবে, স্প্লিনের মানে নাম্বার 3 যে হচ্ছে কি কাজ করতেছে, ওই যে এটা বললাম ইমার্জেন্সি সিচুয়েশনে মানে ব্লাড স্টোর করে রাখতেছে, কিভাবে ইমার্জেন্সি সিচুয়েশনে সেটা মোবিলাইজ করতেছে, পাঠিয়ে দিচ্ছে কিভাবে, স্প্লিনের রেড পাল্প আর হোয়াইট পাল্প, সেই রেড পাল্পের মধ্যে থাকে হচ্ছে মানে স্প্লিনের কানেকটিভ টিস্যুতে রেড পাল্প আর হোয়াইট পাল্প থাকে, রেড নামেই নাম রেড মানে হচ্ছে আরবিসি, লাল মানে হচ্ছে আরবিসি কে ধরে রাখে, হোয়াইট পাল্প কাকে ধরে রাখবে, ডাব্লিউবিসি কে ধরে রাখবে, ডাব্লিউবিসি স্পেসিফিক কাকে ধরে রাখবে, লিম্ফোসাইটকে ধরে রাখবে। তাহলে এই যে এদেরকে ধরে রাখতেছে না, যখন ইমার্জেন্সি সিচুয়েশন মানে বডিতে কোনো কারণে রক্তক্ষরণ হয়ে রক্ত চলে গেল, তখন এরা কি করবে জানো, তখন এই হোয়াইট পাল্প থেকে রক্তকণিকাগুলোকে, এই যে হোয়াইট পাল্প এবং হচ্ছে রেড পাল্প থেকে রক্তকণিকাগুলোকে মোবিলাইজ করে দিয়ে দিবে। এছাড়া স্প্লেনিক ভেনাস সাইনোসয়েড থাকে, ওগুলো আমি বলতেছি না, এই এরা আর এরা মনে রাখবে, এদেরকে তো ধরে রাখে, এদেরকে জমা ধরে রাখে, যখন ইমার্জেন্সি সিচুয়েশন ও রক্তকে পাঠিয়ে দিবে, রক্তকে ফ্লো করবে, মানে ধরো তোমার বডিতে কোনো কারণে অনেক রক্ত খরচ হয়ে গেল, তখন এরা যে ধরে রাখছে না এদেরকে পরবর্তীতে ওই যে ব্লাড সিস্টেমে, নর্মাল সিস্টেমে, আমাদের যে সিস্টেম বডি সিস্টেমে ও রক্তকণিকাকে পাঠাবে। রক্ত মানে কি, রক্তকণিকা, রক্তরস, প্লাজমা, সো এই রক্তকণিকাগুলোকে পাঠাতে পারবে। এই জন্য যখন শ্বাসকষ্ট হয়, ওই যে আমরা জানি লোহিত রক্তকণিকার কাজ কি বলতো, আরবিসির অক্সিজেন মানে হচ্ছে সরবরাহ করা। সো যখন তোমার এরকম হেমোরেজ হয়ে যাবে, শ্বাসকষ্ট শুরু হয়, রক্ত নাই, হ্যাঁ তখন এরা এই আরবিসি আর এই যে লিম্ফোসাইট এদেরকে পাঠায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এই লিম্ফোসাইটটা ওই যে কোনো রোগ জীবাণু সেটাকে প্রতিহত করে, আর আরবিসিটা ওই যে আমাদের হিমোগ্লোবিন, আরবিসির মধ্যেই কি থাকে, হিমোগ্লোবিন থাকে, জানেন আপনারা, সেই হিমোগ্লোবিন অক্সিজেনটা ক্যারি করে নিয়ে যায়। আচ্ছা গেল এটা, তাহলে এটা একটা কাজ। আরেকটা কাজ স্প্লিনের, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে রক্ত পরিশুদ্ধকরণ। কেন পরিশুদ্ধকরণ, ওই যে লোহিত রক্তকণিকাগুলো তোমরা পড়ে আসছো, গড়ে কতদিন বাঁচে, 120 দিন। তাহলে 120 দিন পর কি হয়, কেন মারা যায়, মানে ঘটনা কি, 120 দিন পর এদের, আপনারা জানেন লোহিত রক্তকণিকার স্পেসিফিক শেপ আছে, শেপ, এটাকে আমরা বলি কনকেভ, দ্বি অবতল, হ্যাঁ দ্বি অবতল আকৃতি, কনকেভ শেপ। তো দ্বি অবতল যে আকৃতিটা, সেই আকৃতির মধ্যে আমরা যদি দেখি আরবিসি পরিণত, এখানে আবার কথা আছে, পরিণত আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে না, কেন থাকে না সেগুলোর ব্যাখ্যা আছে। তাহলে সেই নিউক্লিয়াস নাই, তাহলে এই আরবিসিটা কি হয়, এরকম একটা শেপ, এ কি করে, যে কোনো রক্তনালিকার মধ্যে দিয়ে যখন যায়, মানে হচ্ছে ওর আকৃতি পরিবর্তন করে টরে যেতে পারে, যখন বয়স হয়ে যায় মানে 120 দিনের কাছাকাছি এরকম হয়ে যায়, তখন এর আকৃতি যে পরিবর্তন করার যে ক্ষমতা আছে, এক একটা নালিকা, রক্তনালিকা এক এক রকম, কেউ চিকন, কেউ মোটার মধ্যে দিয়ে খুব সহজে চলে যেতে পারবে, কিন্তু চিকনের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওকে আঁকা বাঁকা হয়ে যেতে হয়। কিন্তু ঘটনা কি, ঘটনা হচ্ছে আমাদের হচ্ছে যখন 120 দিনের মতো হয়ে যায়, মানে তখন কিন্তু ওর কার্যক্ষমতা প্রায় শেষ, ও অক্সিজেনও ক্যারি করতে পারে না, ওর অক্সিজেন ক্যারিং ক্ষমতাও প্রায় শেষ হয়ে আসে, মানে অনেক ওর ক্ষমতাগুলো নষ্ট হতে থাকে আস্তে আস্তে। তখন কি হয়, তখন এই হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাটা কি হয় জানো, সে যখন স্প্লিনের মধ্যে দিয়ে যায়, স্প্লিনের মধ্যে একটা আছে কর্ডস অফ বিলিরথ, তোমাদের এত কিছু দরকার নেই, সেই কর্ডস অফ বিলিরথে সে আটকায় যায়, কর্ডস অফ বিলিরথ অনেক সরু একটা জায়গা, সেই সরু জায়গা দিয়ে যেতে গেলে সে আটকায় যায়, সেখানেই সে মারা যায়। কে মেরে ফেলে, স্প্লিনের একটা সার্টেইন ম্যাক্রোফেজ, সেটাকে আমরা বলি স্প্লেনিক ম্যাক্রোফেজ। এখন যখনই ম্যাক্রোফেজ বলে ফেললাম, ম্যাক্রোফেজ গুলো কিন্তু নাম আছে, সেটা তোমাদের পড়ার দায়িত্ব রইলো, আমরা আমাদের ক্লাসে বলে দিব, যখন স্প্লিনের ম্যাক্রোফেজের নাম কি, এভাবে করে অস্থির ম্যাক্রোফেজের নাম কি, এভাবে করে যকৃতর ম্যাক্রোফেজের নাম কি, ব্রেইনের ম্যাক্রোফেজকে কি বলে, হ্যাঁ প্রত্যেকটা ম্যাক্রোফেজ, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ম্যাক্রোফেজ আছে। ম্যাক্রোফেজের কাজ ওই যে আমরা বলছিলাম মনোসাইট, লিম্ফোসাইট। ম্যাক্রোফেজ কি, কিছুই না ভাইয়া, তুমি যে মনোসাইট বলতেছো সেই মনোসাইটটাই হচ্ছে ম্যাক্রোফেজ। কখন ম্যাক্রোফেজ বলি, কখন মনোসাইট বলি, কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোর অ্যানসার আজকে আর দিব না, দিলে অনেক লেংথি হয়ে যাবে। তাহলে সেই মনোসাইট ম্যাক্রোফেজের কোথায় কাকে বলি, যকৃত ম্যাক্রোফেজকে কি বলি, অস্থিরটাকে কি বলি, অগ্নাশয় ম্যাক্রোফেজকে কি বলি, হ্যাঁ ব্রেইনের ম্যাক্রোফেজকে কি বলি, মানে হচ্ছে স্প্লিনের ম্যাক্রোফেজকে কি বলি, আলাদা আলাদা নাম আছে। তো যাই হোক, সেই ম্যাক্রোফেজের নামগুলো জানা লাগবেই মেডিকেলের জন্য, আমরা বলবো পরে। তো আমি আজকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, আমাকে অনেকেই কোশ্চেন করে ভাইয়া
মানে হচ্ছে মেডিকেলের জন্য ইংলিশ কি পড়বো, ইংলিশ সেই কোশ্চেনটার ব্যাখ্যাটাও সেই অ্যান্সারটাও আজকে খুব দ্রুত আমি 5 মিনিটের মধ্যে উইদিন 5 মিনিটস আই উইল ট্রাই টু গিভ ইট। হ্যাঁ, তো হচ্ছে আমরা সেই ব্যাখ্যাটা দিব প্রত্যেকের জন্য। এই লাস্টের অংশটা খুব ইম্পর্টেন্ট যে ইংলিশ আসলে কি কি পড়বো। তো ইংলিশ কি কি পড়বো তা জানার আগে এই যে বললাম গড়ে 120 দিন বাঁচে, সেই 120 দিন পর এই লোহিত রক্ত কণিকাটা কি হয় জানো? সেই লোহিত রক্ত কণিকাটা কোথায় যায়? সে হচ্ছে ওই যে স্প্লিনের মধ্যে দিয়ে যাওয়ার সময় স্প্লিনের কর্ডস অফ বিলিরত একটা নালী আছে, সে নালীতে গিয়ে সে আটকা পড়ে, মানে সে আর নড়াচড়া করে যেতে পারে না, সেটা অনেক সরু নালী। ওই যে বললাম ও নরমালি শেপ পরিবর্তন করতে পারে, ছোট হতে পারে, বাঁকা হতে পারে, আঁকা বাঁকা হতে পারে। সে 120 দিন পরে তো আর সেই ক্ষমতা নাই, আঁকা বাঁকা হতে পারে না, সেখানে যাওয়ার সময় আটকে যায়। আটকে গেলেই ঘটনা শেষ, আটকে গেলেই ম্যাক্রোফেজ এসে ধরে ভক্ষণ করে তাকে মেরে ফেলে। তার মানে তোমার অবিশুদ্ধ বা দূষিত রক্ত যেটা কোনো কাজে নাই, সেই রক্ত না মানে হচ্ছে আরবিসি গুলো কাজ করতে পারতেছে না, সেই দূষিত আরবিসি গুলোকে মেরে ফেলতেছে। তাহলে সেই রক্ত কিসের কাজ করে বলতো? পরিশুদ্ধের কাজ করে, পরিশুদ্ধ। তাহলে সে পরিশুদ্ধের কাজও করতেছে, আবার রক্ত উৎপাদনের কাজও করতেছে, আবার ধরে রাখতেছে, প্রয়োজনে বোধে এই রেড পাল্প আর হোয়াইট পাল্প থেকে মোবিলাইজ পাঠিয়ে দেয়, এই জন্য এদেরকে আমরা স্প্লিনকে কি বলি বলতো? ব্লাড ব্যাংক বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, অনেকে বলতে চাও যকৃতকে আমরা বলি কিনা? না, যকৃতকে বলা যায় না, যকৃতর সিস্টেম নিয়ে আলাদা ভাবে কথা বলতে হবে। আমি সংক্ষেপে বলি একটু। যকৃত আমরা যদি বলি, যকৃত 2 ধরনের রক্ত সরবরাহ পায়। যকৃতটা ব্যতিক্রম রক্ত সরবরাহ। নরমালি আমাদের বডির যে কোনো জায়গা থেকে যখন রক্ত আসে অ্যাওর্টা থেকে, হ্যাঁ অ্যাওর্টা থেকেই তো সব জায়গায় রক্ত আসে, সেই রক্ত কি হয়? মানে হচ্ছে বিশুদ্ধ রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত। সেই রক্ত সব জায়গায় গিয়ে মানে যে কোনো একটা অর্গানে ঢুকে কি হয় বলেন তো? ঢুকে কি হয় বলেন তো? সেই জায়গায় গিয়ে রক্ত সরবরাহ করে অবিশুদ্ধ বা দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে কার মাধ্যমে? ভেইনের মাধ্যমে নিয়ে আসে, ভেইন বা শিরার মাধ্যমে নিয়ে আসে, আর আর্টারির মাধ্যমে নিয়ে যায়, ভেইনের মাধ্যমে নিয়ে আসে। কিন্তু লিভারের সেই সিস্টেমটা একটু আলাদা। কেমন আলাদা সেটা জানতে চাই না? পোর্টাল ভেনাস সিস্টেম আছে, হেপাটিক আর্টারিয়াল সিস্টেম আছে, অনেক কথাবার্তা এখানে। কিভাবে মনে রাখবো কি কি জিনিস ভাইয়া, কেন তাহলে এই ঘটনাটার দরকার কি ছিল? এই সার্কুলেশনটার একটা নাম আছে, আমরা বলি এন্টারো হেপাটিক সার্কুলেশন। অনেক কথাবার্তা, তোমাদের মাথা গরম হচ্ছে এন্টারো হেপাটিক, একদম সহজ। আমি যখন পয়েন্টগুলো টার্মগুলো বলে দিব, আমার স্যাররা যখন বলে দিবেন তখন খুব সহজ হয়ে যাবে। সেগুলোকে আজকে পড়বো। এখানে হচ্ছে যকৃত কিন্তু অনেক রক্ত সরবরাহ করে, অনেক রক্ত। তাহলে কেন বলা যাচ্ছে না এটাকে ব্লাড ব্যাংক? অনেক ব্যাখ্যা। কি কাজ করে, ওর রক্ত সরবরাহ হওয়ার দরকারটা কি, ব্যতিক্রম একটা সিস্টেম, পোর্টাল ভেনাস সিস্টেম কি কি, সেগুলো নিয়ে আজকে আমি ডিটেইলস বলতেছি না। তবে এই দূর জানো তার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কি সেটা জানতে হলে আমাদের ক্লাসের সাথে আমাদের সাথেই থাকুন। আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে অবশ্যই ব্যাখ্যা দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই সংশ্লিষ্ট টাইমে ব্যাখ্যা দিয়ে দেবো। তবে এর দূর যে হচ্ছে আমাদের সংশ্লিষ্ট ক্লাস, এর দূর এই জিনিসটা নিয়ে অনেক কথাবার্তা আছে এখানে, সেই কথাবার্তাগুলো আপনাকে জানা লাগবে। আচ্ছা, তো আমরা যকৃত কথাবার্তা না বলি, আমরা একটু বলে ফেলি ইংলিশ কি কি পড়বো। অনেকেই বলো ভাই ইংলিশ কি কি পড়বো? নামাজের সময় আসলে ঘরেই নামাজ পড়বো, এই জন্য আমি আসলে বেসিক্যালি তোমাদেরকে সময় দিচ্ছি। তো স্ক্রিনের কাজ যদি বলি, সরি আমরা বলতেছিলাম মোটামুটি এখানে আরো অনেক কাজ আছে, তো সেই কাজগুলো আমরা সংশ্লিষ্ট চ্যাপ্টারে বা আমাদের যখন ক্লাস হবে তখন আমরা বলে দিব। আমি এখন আর কথা বাড়াবো না, আমরা যেটা বলবো ইংলিশটা কি কি পড়বো। অনেকে আমার কাছে বলো ভাইয়া ইংলিশ কি পড়বো সেটা আমি বুঝতেছি না। দেখো এখানে অনেকগুলো ইনফরমেশন জানবা, আর ম্যাক্স 10 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। সেই ইংলিশ পড়ার জন্য ইংলিশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, মানে অনেক বেশি, সিনোনিম অ্যান্টোনিম। দেখো ভাই, সিনোনিম অ্যান্টোনিম তোমরা যদি আগের বছর কোশ্চেন অ্যানালাইসিস করো, হায় সিনোনিম অ্যান্টোনিম কি পরিমাণে আসে বলার বাইরে। হ্যাঁ, 2-3টা থাকেই সিনোনিম অ্যান্টোনিম। এখন এটা হচ্ছে ভাস্ট একটা ইনফরমেশন, ভাস্ট নলেজ। কোন বই পড়বো? আমি 2টা বই সাজেস্ট করি, এটা হচ্ছে অ্যাপেক্স, আর কেউ যদি পড়ো প্রফেসরস আর হচ্ছে অ্যাপেক্স। সেই অ্যাপেক্সে অনেক কোশ্চেন গুলো আছে বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়া লাগবে সেগুলো আমি সংশ্লিষ্ট ক্লাসে আমরা বলবো। আমি একটা উদাহরণ দেখাই দিব, দেখাবো, দেখো কত সুন্দর চমৎকার ভাবে মনে রাখা যায়। সেই অ্যাপেক্স আর প্রফেসরসকে আমি এর জন্য বলবো, প্রফেসরসে তোমরা যদি উল্টো অ্যাপেক্সে প্রফেসরসে যে মানে সিনোনিম গুলো আছে, সেই সিনোনিম গুলোর যে অপশন গুলো আছে, হ্যাঁ অপশন, ধরো যে কোনো একটা অপশন দিয়ে দিল যে কপের অ্যান্টোনিম কোনটা বা সিনোনিম কোনটা, তো এখন কপ কি তোমাকে সেটা জানতে হবে, রাইট? আমি যে একটু আগে বলছিলাম যে তোমরা হচ্ছে পরিপার্শ্ব থেকে নলেজ নিতে হবে। তোমরা যদি কেউ মুভি দেখে থাকো, এখন কোশ্চেন করতে পারো ভাইয়া মুভি দেখে কিনা, না, কিন্তু মুভিতে বলে, আমি এটা জানি। তো সেই মুভিতে দেখবা কপ বলে চিল্লায়, কপ শব্দের অর্থ কি? পুলিশ। হ্যাঁ, চারপাশের জ্ঞান থেকে তোমাকে সহজ কিনা পড়বে। সো কপের সিনোনিম কি? একটা অপশন থাকবে পুলিশ, সো পুলিশ হচ্ছে অ্যান্সার।
ক্লিয়ার? তো আমি তোমাকে বলি একটু অপশনগুলো যেগুলো থাকবে সেখানে সম্পর্কে একটু আলোচনা করি। সেটা কি, সিনোনিম অ্যান্টোনিমে যে ঘটনাটা ঘটে, এবিসিডি তো তোমাকে অপশন দিল, সে অপশনে এমন ভাবে অপশনগুলো থাকে যে তিনটা, মানে তোমাকে বলছে সিনোনিম, তো সিনোনিম বলে দিলে তিনটা থাকবে এরকম যেগুলো উল্টাপাল্টা অর্থ, হয় অ্যান্টোনিম না হলে উল্টাপাল্টা, কাছে দিয়ে অর্থ হবে না, একটাই থাকবে, সেটাই হচ্ছে কি হবে, সিনোনিম হবে। তাহলে তুমি দেখো, তুমি যদি সেটার অর্থ নাও জানো, মানে এটার অর্থ জানো না, কিন্তু এই তিনটার অর্থ জানো যেগুলো অপশনে আছে, সেই অপশনের গুলো অর্থ দেখো উল্টাপাল্টা, কারোর সাথে কেউ মিল নাই, বুঝা যাচ্ছে তো? মানে এবং বা এদের মিল আছে মনে হচ্ছে, মানে এই 1 2 3 এদের মিল আছে এবং এরা সবগুলো একটা অর্থ বোঝাচ্ছে, তিনজন মিলে একটা অর্থ বোঝাচ্ছে, তাহলে এরা বাদ, কারণ তিনটা মিলে তো অ্যানসার হতে পারে না, অ্যানসার একটাই হবে, অ্যানসার একটাই হবে। এই তিনটা হতে পারে, তিনটাই হচ্ছে সরি তিনটাই ভিন্ন, মানে হচ্ছে একই অ্যানসার বোঝাচ্ছে, একই অর্থ বোঝাচ্ছে, তাহলে তিনটাই অপশন থেকে পাবে, শুধুমাত্র একটা অপশন আছে সেটাই অ্যানসার। আমি কি বোঝাতে পারলাম? একটা কোশ্চেন করলো, এবার তিনটাই একই অ্যানসার বোঝাচ্ছে, তুমি বুঝবে তিনটা তো একই অ্যানসার বোঝাচ্ছে, মারা খাও, এই তিনটা বাদ, আরেকটা আছে সেটা অ্যানসার। এখন এটা বুঝবে কিভাবে? এটা বুঝতে হলে তিনটা অপশন তো জানতে হবে, সেগুলোর অর্থ তো জানতে হবে, সেটা জানার একটা ওয়ে হচ্ছে এই যে প্রফেসরস বইটাতে প্রত্যেকটা সিনোনিম দিয়ে সিনোনিমগুলোর অর্থগুলো দেওয়া আছে, এক্সেপশনালি ফর সিনোনিম অ্যান্টোনিম, সেটা হচ্ছে প্রফেসরস ভালো, সেখানে সিনোনিম অ্যান্টোনিম গুলো দেওয়া আছে, যে কোনো একটা অপশন দিয়ে সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম গুলোর আলাদা আলাদা অর্থ দেওয়া আছে, হ্যাঁ আলাদা আলাদা অর্থ আছে, সেই অর্থগুলো তোমরা যদি একটু দেখো তোমরা জেনে যাবে, আলাদা আলাদা অর্থ আছে সিনোনিম অ্যান্টোনিম গুলো, হ্যাঁ অর্থগুলো দেওয়া আছে অপশনে। আচ্ছা, আর অ্যাপেক্স বইটা ওভারঅল সবকিছুর জন্য সবচেয়ে ভালো, অ্যাপেক্স আই পার্সোনালি রিকোয়েস্ট হচ্ছে ফর অ্যাপেক্সটা বই। আর প্রফেসরসের কথা তো বললাম, প্রফেসরসে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের জন্য ভালো, অপশনগুলো দেওয়া আছে, তুমি অপশন চেক করলেই পেরে যাবে, তিনটাকে বাদ দাও, তিনটা একই টাইপের, তাহলে একটাই অ্যানসার, হ্যাঁ এভাবে করে। আচ্ছা, এভাবে করে সিনোনিম অ্যান্টোনিম, তাহলে সিনোনিম অ্যান্টোনিম হিউজ, তোমাকে কি করতে হবে, আজকে থেকেই পড়তে হবে, আজকে থেকেই, কোনো কথা নাই, আজকে থেকেই অ্যাকশন। তুমি প্রত্যেকদিন 5টা 10টা করে পড়ো, বেশি পড়ার দরকার নাই, 5টা করে। তুমি যদি বলো ভাই এখন থেকে না পড়ি, ওই সময় পড়ি, না না ভাই, ওই সময় তুমি তোমার যে একাডেমিক সিলেবাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেটা পড়তে পড়তেই না বিশ্বাস উঠে যাবে। তুমি কতক্ষণে ভাইয়া মানে ইংলিশ আর জিকে পড়বা বলো তো আমাকে? আচ্ছা, দেখা যাচ্ছে ইংলিশের জিকে কতক্ষণে পড়বা, সময় মানে হচ্ছে কম, তো এই জন্য আমি পার্সোনালি রিকোয়েস্ট করি এখন থেকেই পড়া শুরু করে দাও, প্রতিদিন 10টা, বেশি পড়ার দরকার নেই, 10টা পড়ো, পরের দিন সকালে আবার 10টা পড়ার আগে দিয়ে এই যে 10টা পড়লা, এই 10টা একবার রিভাইজ করে নিয়ে পরবর্তী এই 10টা পড়ো, লাগবেই ভাইয়া, আসবেই এটা সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমি আমার ক্লাসে বলবো, আমি চেষ্টা করবো আমার ক্লাস বলার, আমি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ, হ্যাঁ এরকম আরো অনেকগুলো প্রসিডিউর আছে, প্রায় 150-র উপরে, আমি বলে দিব, সেগুলো মনে রাখতে পারলে তুমি কিন্তু অনেকগুলো মনে রাখতে পারবে। স্ট্র্যাটেজি, ইউজ অফ স্ট্র্যাটেজি, হ্যাঁ আমি যদি এখন যারা দেখতেছো তাদেরকেই জিজ্ঞাসা করি, অ্যান্সার কিন্তু আসবে না। অ্যাবাস, এটার একটা অর্থ আছে, অ্যাবাস বলতে পারবা কেউ? এটার অর্থ কি অ্যাবাস? যারা দেখতেছো তাদেরকেই বলি, অ্যাবাস বা অ্যাবেশ, আচ্ছা এটার অর্থ আসবে না, আমি আচ্ছা এখন নেক্সট মানে ক্যালকুলেটর চাপ দিয়ে বা মোবাইল দেখে দেখলে তো হবে না, হ্যাঁ মোবাইল বা তুমি হচ্ছে অন্য কিছু, এই যে দেখো এটা কি কিভাবে মনে রাখতে পারি, এটাকে এভাবে মনে রাখি, অ্যাবাস। দেখো আমি স্পেশাল ক্রাইটেরিয়া অফ আসিফ ভাইয়া অথবা আসিফ ভাইয়া স্যাররা এভাবে বলেন, দেখো অ্যাবাস মানে কি, বাঁশ দেওয়া, বাঁশ, এই যে একটা আছে না বাঁশ দেওয়া, এভাবে মনে রাখবো বাঁশ দেওয়া। তাহলে দেখো তো এভাবে মনে রাখা যায় কিনা, বাঁশ দিলে তুমি কি হয়ে যাবে বলো তো, মানে বাঁশ দিলে অবস্থা খারাপ হয়ে যাবে, এক্স্যাক্টলি অর্থ সেটাই। এবার শব্দটা হচ্ছে অপ্রস্তুত করে তোলা, অপ্রস্তুত মানে তুমি ফেলে দিলা, অপ্রস্তুত করে তোলা, অপ্রস্তুত করে তোলা কিভাবে মনে রাখবো, দেখো এই যে বাঁশ, এই যে বাঁশ, এখান থেকে মনে রাখবো বাঁশ দেওয়া, শেষ, তাহলে বাঁশ দিলে কি হবে, অপ্রস্তুত, তাহলে অপ্রস্তুত করে তোলা। তাহলে এটার অপশনগুলো তোমাকে খুঁজে বের করতে হবে যে অ্যাবাসের সিনোনিম কোনটা, তুমি অপশন চেক করলে কিন্তু পারবা, কাছাকাছি অপশন, এমন অপশন যেটার অর্থ আছে বাকি অপশনগুলো নাই, হ্যাঁ তো তুমি যদি এটার অর্থ মনে রাখতে পারো, এভাবে করে প্রায় 100-র মতো, এটা হাসিফ ভাইয়া বলবে, হ্যাঁ আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আর কেউ বলবে না, যদি বলে ও যে তোমাদের চিটংয়ে অন্য কেউ বলে, আমি কিন্তু আর পড়ানো বাদ, হ্যাঁ পড়ানো বাদ দিয়ে দিব, বেসিক্যালি পড়ানো বাদ দিয়ে দিব। তাহলে অ্যাবাস অপ্রস্তুত করে তোলা, এইভাবে করে আছে, আমি আমার স্টুডেন্টদেরকে, আমার প্রাণ প্রিয় ছোট্ট বাবুগুলাকে সেগুলোকে হচ্ছে বলে আসবো, হ্যাঁ বলে দিব কিভাবে কি করতে হয়, যাই হোক সিনোনিম অ্যান্টোনিম আসবে। আচ্ছা, এরপর 2 নাম্বার, একটা কমন জায়গা থেকে কোশ্চেন হয়, রাইট ফর্ম অফ ওয়ার্ডস, আমি যদি একটু বলি রাইট ফর্ম অফ ওয়ার্ডস বা রাইট ফর্ম অফ ভার্বস বা কারেকশন, হ্যাঁ তোমাকে একটা সেন্টেন্স দিয়ে সেখানে কারেকশন করতে বলবে, যে সঠিক কোনটা বুঝবে, রাইট ফর্ম অফ ওয়ার্ডস কারেকশন বলতে কি বুঝছো তুমি বুঝো, আমি সময় নষ্ট করবো না, কাজে এটা পড়তে হবে। আচ্ছা, এরপর কি,
এরপর খুব ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে আসে, মানে খুব কমনলি গত কয়েক বছর চলে আসতেছে, গত কয়েক বছর তোমরা যদি দেখো ট্রান্সলেশন, আমি বারবার দেখতেছি তোমরা আছো কিনা, কেউ না থাকলে আমি সাথে সাথে স্টপ করে দেবো। এখনো 7 জন আছো। ট্রান্সলেশন, হ্যাঁ হঠাৎ করে এভাবে বলে যে 7 জন আছো সেটাই অনেক কিছু। ট্রান্সলেশন, ট্রান্সলেশন সবার নেট থাকে না, তারপরে তোমরা চেষ্টা করতেছো, আমি অনেক খুশি। ট্রান্সলেশন আসে, যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দিবে, দিয়ে বলবে এটা সঠিক ট্রান্সলেশন কোনটা, বা একটা বাংলা দিয়ে দিবে এটা ট্রান্সলেশন ইংলিশ কোনটা। তোমাকে যেমন একটা সহজ আসছিল, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, হ্যাঁ একবার তো মোটে 5টা আসছিল ট্রান্সলেশন থেকে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তুমি তো ইংলিশ জানোই। তো এরকম কিছু প্রভাব বা প্রবাদ বাক্য থাকে, আর কিছু ট্রান্সলেশন, হ্যাঁ ট্রান্সলেশন। তো প্রবাদ বাক্যগুলো থেকে কিছু থাকবে আর কিছু নরমাল জায়গা থেকে, তো ট্রান্সলেশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর কি, এরপর তোমরা যদি গত কয়েক বছর দেখো, গত 2-3 বছর ধরে ভয়েস, সেটা কিন্তু আসতেছে, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। তোমরা জানো আমি বলে ফেললাম, মানে ভয়েস চেঞ্জ, আমি সেগুলো নিয়ে আর আলোচনা করবো না। এরপর 5, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি খুব ইম্পর্টেন্ট বলবো প্রিপোজিশন। প্রিপোজিশন ভাই, প্রিপোজিশনটা হচ্ছে এভাবে গ্রুপ ভার্ব আকারে আসে, গ্রুপ ভার্ব বা হচ্ছে তোমরা যদি বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা বলে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা আকারে আসে গ্রুপ ভার্ব আকারে, ডাই অফ, ডাই বাই, মানে এরকম টাইপের করে। হ্যাঁ আমি নট নেসেসারি যে বাই অফ এভাবে করে এক্সাম্পল দিব, আমি জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি কি কি আসে। প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট, প্রিপোজিশন জানা লাগবে। কোথা থেকে পড়বো ভাইয়া, ওই যে বললাম অ্যাপেক্স বই উল্টান, অ্যাপেক্স বইতে সবগুলো আছে, সেগুলো পড়ে ফেলেন। কোথায় পড়বো, চ্যাপ্টারের শেষে। অ্যাপেক্স বইতে প্রথম দিকে যেগুলো আছে সেগুলো না, একদম চ্যাপ্টারে গিয়ে তুমি দেখবা, মানে হচ্ছে বিভিন্ন জায়গায়, ঢাকা ভার্সিটি, MBA তে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেখানে এই এমসিকিউ গুলো আছে। হ্যাঁ সেই এমসিকিউ গুলো সেখানে আছে, সেই এমসিকিউ গুলো সেখানকার দেখে ফেললেই হয়ে যাবে। সেখানকার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন জায়গার কোশ্চেন গুলো আছে, সেগুলো বুয়েট ভর্তি পরীক্ষায় আগে আসতো, সেই জায়গাগুলো যেগুলো আছে সেগুলো আগের গুলোই ঘুরে ফিরে আসে, সেগুলো পড়ে ফেললে হয়ে যাবে। প্রিপোজিশন শেষ, তাহলে 5টা টপিক হলো। আর কি টপিক ভাইয়া, আরেকটা হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে যে আরেকটা, আচ্ছা আমি কি বললাম, সিনোনিম অ্যান্টোনিম, রাইট ফর্ম অফ ওয়ার্ডস, ট্রান্সলেশন, ভয়েস, প্রিপোজিশন। হ্যাঁ আচ্ছা আরেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, আমি যদি একটু বলি সেটা হচ্ছে গত বছর আসে নাই কিন্তু তারপরেও আসে, সেটা হচ্ছে স্পেলিং থেকে আসে। স্পেলিং, নিচের কোনটা সঠিক স্পেলিং, সেটা দিয়ে একটা কোশ্চেন হয়। হ্যাঁ স্পেলিং কোনটা সঠিক, স্পেলিং কোনটা সেটা দিয়ে হয়। আরেকটা জায়গা থেকে কোশ্চেন হতো আগে, ইডিয়মস এন্ড ফ্রেজেস, মানে ফ্রেজ এন্ড ইডিয়মস, সেখান থেকে কোশ্চেন হয় ইডিয়মস এন্ড ফ্রেজেস। তাহলে স্পেলিং, ইডিয়মস এন্ড ফ্রেজেস। আচ্ছা আর কোথা থেকে কোশ্চেন হয় কিনা, অ্যানসার হচ্ছে হ্যাঁ, আর কোথা থেকে কোশ্চেন হয়, ইডিয়মস এন্ড ফ্রেজ ছাড়া। আরেকটা যদি আমরা বলি, আরেকটা যে জায়গা থেকে কোশ্চেন হয়, একটা ইম্পর্টেন্ট জায়গা আমি বোধহয় স্কিপ করছি, যে ভয়েস বলেছিলাম। হ্যাঁ ভয়েস, প্রিপোজিশন আমরা বলেছি, স্পেলিং বলেছি, ইডিয়মস এন্ড ফ্রেজেস, স্পেলিং কোনটা কারেক্ট সেটা বলে, ইডিয়মস এন্ড ফ্রেজ একটা ইম্পর্টেন্ট জায়গা বলি নেই, সেটা হচ্ছে আমি যদি বলি পার্টস অফ স্পিচ, ভাইয়া পার্টস অফ স্পিচ অনেক ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ এটা থেকে কোশ্চেন হয়, যে একটা ওয়ার্ড দিয়ে দিবে, একটা বাক্য দিয়ে দিবে, বাক্যের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড আন্ডারলাইন করে, একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে তোমাকে বলবে এটা কি বোঝাচ্ছে, মানে এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না কি সেটা বোঝাবে। এইভাবে একভাবে কোশ্চেন হয়। একটা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে দিবে, সার্টেন একটা ওয়ার্ড, হ্যাঁ একটা ওয়ার্ড দিয়ে বলবে এটার অ্যাডভার্বটা কি, অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, কোনটা কি সেটা জানাই দিবে, সেটা জানতে বলবে। অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, যেকোনো একটা, সাপোজ হ্যাঁ এভাবে করে, আমি এক্সাম্পল আর দিচ্ছি না, তো এরকম করে যেকোনো একটা ওয়ার্ড দিয়ে বলবে এটার অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, হ্যাঁ এভাবে করে জানতে চাবে। পার্টস অফ স্পিচ ইনভেরিয়েবলি হয়, ইনভেরিয়েবলি কমপক্ষে 2টার মতো কোশ্চেন থাকে, কমপক্ষে 2টা পার্টস অফ স্পিচ ইনভেরিয়েবলি হয়। তাই আমরা দেখলাম এই যে এই কয়টা টপিক থেকে বেসিক্যালি আসে। আরো একটা টপিক আছে, সেটা যদি আমরা বলি অ্যানালজি, তোমরা যদি কেউ পড়ে থাকো, অ্যানালজিতে একটু পড়তে হবে, অ্যানালজি থেকে মাঝে মধ্যে কোশ্চেন হয়। আর একটা ইংলিশ লিটারেচার থেকে খুব রেয়ারলি একটা দুইটা দেয়, অনেক আগে একবার দিয়েছিল, ইংলিশ লিটারেচার থেকে। হ্যাঁ ইংলিশ লিটারেচার, সেখান থেকে কোশ্চেন হয় ইংলিশ লিটারেচার। হ্যাঁ মাঝে মধ্যে, খুব রেয়ারলি একটা দুইটা হয় ইংলিশ লিটারেচার। তাহলে হচ্ছে এই যে পার্টস অফ স্পিচ পড়লাম, পার্টস অফ স্পিচ কিভাবে হবে সেটাও বললাম, অ্যানালজি থেকে হয়, তোমরা অ্যাপেক্স রুটালেই পাবে। আর একটা হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে খুব মাঝে মধ্যে দেয়। আর একটা অনেক সময় রাইট ফর্ম অফ ওয়ার্ড পড়লে আসলে পেরে যাবে। রাইট ফর্ম অফ ওয়ার্ড পড়লে অনেক সময় এইভাবে স্পেসিফিকলি দিয়ে একটা ভার্ব দিয়ে, ভার্বের পাস্ট কি, পাস্ট পার্টিসিপল কোনটা। আচ্ছা এখান থেকে আরেকটা কথা হবে, যে মানে পাস্ট কোনটা, পাস্ট পার্টিসিপল কোনটা, এইভাবে করে দেয়। আরেকটা হচ্ছে টেন্সও অনেক সময় দিয়ে দেয়। টেন্স তোমরা বুঝতে পারতেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, এটা কোনটা, সেটা কোনটা, হ্যান্ড কোনটা, দেন কোনটা। তোমরা টেন্স পারলে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ
তাহলে হচ্ছে 7, এই 7টাই মেইন, 7টাই সরি এই 8টা মেইন। সিনোনিম অ্যান্টোনিম, রাইট ফর্ম অফ ওয়ার্ডস এবং হচ্ছে পার্টস অফ স্পিচ 3টা মেইন আসবেই, ট্রান্সলেশন, ভয়েস, প্রিপোজিশন এবং হচ্ছে স্পেলিং, ইডিয়মস এন্ড ফ্রেজেস। লাস্ট হচ্ছে বললাম অ্যানালজি, ইংলিশ লিটারেচার। আরেকটা হচ্ছে বললাম ভার্বের, একটা ভার্ব দিয়ে ভার্বটা কি পাস্ট না মানে হচ্ছে ভার্বের পাস্ট কোনটা, পাস্ট পার্টিসিপল কোনটা, এই ধরনের এমসিকিউ দেয়। আর হচ্ছে টেন্স থেকে দেয়, টেন্সটাও আমি লিখে দিচ্ছি 9 নাম্বার, এখানে 9 নাম্বার লিখে রাখি, 9 হচ্ছে টেন্স। হ্যাঁ, এই সব জায়গা থেকে কোশ্চেন আসে, এই সব জায়গা থেকে কোশ্চেন হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি জায়গা যেখান থেকে কোশ্চেন হয়। তোমরা আশা করি এই সব জায়গাগুলো পড়ে ফেলবা, এগুলো পড়লেই তোমরা জানতে পারবা। আর মিনহাইল আমি কিন্তু দেখায় আসছি যে সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার ওয়ে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি বাদে যদি কেউ পড়ায়, মানে আমার ব্যাচ বাদে, আলাদা ইংলিশ যদি কোথাও পড়ো, আলাদা যদি ইংলিশ পড়ো সেটা আলাদা কথা, সেখানে পড়াতে পারে, আমি নট শিওর আই এম দো, বাট আমার ব্যাচ ছাড়া অন্য কোথাও এটা পড়াবে না যে এভাবে মনে রাখার ওয়ে, যে মানে সিনোনিম একটু আগে একটা উদাহরণ বললাম এভাবে করে। হ্যাঁ, তো যাই হোক আমি সেই কথাগুলো আর বাড়াবো না, কথা বাড়ালেই কথা অনেক বাড়বে, আমি সেই কথা বাড়াতে পারছি না। এভাবে করে অনেক কিছুই মনে রাখা যায়। তো আমরা কথা লেকচার যদি প্রসিড করতে থাকি অনেক বড় লেকচার হয়ে যাবে, লেকচারের প্রসিডে আমি যাব না, আমরা কথা অনেক বাড়াবো না, আমরা এখানেই শেষ করে দিব। তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা অনেকক্ষণ না হচ্ছে, আমি কয়েকটা বৈজ্ঞানিক নাম নিয়ে আসলে ডিল করার ইচ্ছে ছিল। গতকালকের আগের দিন আমাকে একজন বলছে যে ভাইয়া বৈজ্ঞানিক নামগুলো তো মনে রাখতে পারি না, বৈজ্ঞানিক নাম মনে রাখতে গিয়ে ভেজাল হয়ে যায়। মোটেই না, বৈজ্ঞানিক নামও খুব ইজিলি মনে রাখা যায়। বৈজ্ঞানিক নাম নিয়ে আমি পরের ক্লাসে একটু কথাবার্তা বলবো, পরের ক্লাস যদি আমরা নেই সেখানে একটু কথাবার্তা বলবো। আজকে বলার ইচ্ছে ছিল, অনেক লেংদি হয়ে যাচ্ছে, আমি লেংদি আর করবো না, এখানেই ছেড়ে দিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস অবশ্যই জানতে হলে আপনাকে অবভিয়াসলি বারবার বলতেছি নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে যাতে একটা পোস্ট দিলেও আপনি পান, এখানে পোস্টগুলো গুরুত্বপূর্ণ পোস্ট হবে, যে আপনাকে কোশ্চেন এখন থেকে আমরা নিয়মিত চেষ্টা করবো একটা দুটা করে কোশ্চেন দেওয়ার, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো। আচ্ছা, আজকে আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিই নাই, লিভারের অ্যান্সার দেওয়া হয়েছে যে ব্লাড ব্যাংক কাকে বলি, কিন্তু লিভার সম্পর্কিত একটা কোশ্চেনের অ্যান্সার, লিভার আমরা কি বলি, যকৃতকে একটু মনে রাখবেন। যকৃতকে আমরা বলি জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়। আমি আবার বলি, কেন বলি সেটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, এটা অনেকেই জানো না, এই জন্য একটু করে বলে দিচ্ছি। কোশ্চেন আসে, নিচের কোন অঙ্গটিকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে লিভার। কেন সেটা ব্যাখ্যা আছে, কেন জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়। ওই যে বললাম পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি সিস্টেম, অনেক কিছু, সেগুলো জানলে আপনি নিজে বলতে পারবেন কেন আমাদের কেন পোর্টাল ভেইন একটা ব্যতিক্রমী সিস্টেম, পুরো বডির ব্যতিক্রমী একটা ভেনাস সিস্টেম, আর্টারি সিস্টেম বা ধমনী এবং শিরা সিস্টেম সেই লিভার বা যকৃতের মধ্যে আছে। কেন আছে সেগুলো ব্যাখ্যা সহ, সেটা জানলে এগুলো ব্যাখ্যা জানবে। তো আমি আসলে বলতেছি না, কথা আমি বাড়াচ্ছি না, বাড়াবো না। আমরা সংশ্লিষ্ট ক্লাস যখন পড়াবো তখন সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে দিব। তো তার আগে এই এতটুকু পর্যন্ত আমরা, আচ্ছা এতটুকু পর্যন্ত। আর আবার বলি যে আপনারা নোটিফিকেশন অন করে রাখতে পারেন, ভিডিওগুলো যাতে আসলেই দেখতে পারেন। আমি এরপর ভিডিও আসার আগেই অবশ্যই অ্যানাউন্সমেন্ট দিব যে কবে নেক্সট ভিডিও ক্লাস ইনশাআল্লাহ হবে সেই সম্পর্কিত। আজকেটা হুটহাট করে আসা, গতকালকে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, সেজন্য আমি আবার বলবো প্রত্যেকে এই ধরনের কোশ্চেন প্রত্যেকদিন হয়তো দেওয়া হবে, তোমাদের শ্রদ্ধেয় স্যাররা হয়তো দিবেন অনেক চমৎকার কোশ্চেন। উনি হয়তো অ্যান্সারে আসতে পারেন না, উনি এর থেকে অনেক ভালো পড়ান। হ্যাঁ, নুরি স্যার অসাধারণ বায়োলজি পড়ান, অসাধারণ কেমিস্ট্রিও পড়ান। নুরি স্যার অসাধারণ কেমিস্ট্রিও পড়ান, আমি কিছুই পারি না, ছোট মানুষ। নুরি স্যার অসাধারণ বায়োলজি কেমিস্ট্রি পড়ান, ফিজিক্সটা টুকটাক পড়াই। হ্যাঁ, যারা পড়ে তারা জানো আমি কনসেপচুয়াল কোশ্চেন ফিজিক্স থেকে কিন্তু একটাও দিই নাই, দিলে ধসে যাবা, বেসিক্যালি ধসে ফেলা সম্ভব। তো আমি গতকালকে একটা সংক্ষেপিত একটা কোশ্চেন আমি দেখানোর চেষ্টা করেছিলাম, এভাবে দিলে ধসে ফেলা সম্ভব। এভাবে করে আমাদের কেমিস্ট্রি তো আলাদা টিচার আছেন, মেহেদি স্যার, তারপরেও আমাদের নুরি ভাই অসাধারণ কেমিস্ট্রি পড়ান, তোমরা ওনারও কেমিস্ট্রি ক্লাস হয়তো পাবে। আর বায়োলজি ক্লাস তো চমৎকার থেকে চমৎকারতম নেন, আমার মনে হয় আমি ক্লাসটাতে বসে থাকি ওনার ক্লাস করার সময়। তো যাই হোক, অনেক ধন্যবাদ আমাদের হচ্ছে ক্লাসে থাকার জন্য। বারবার অনেকেই জানতে চেয়েছো যে ক্লাসগুলো আমাদের মেডিকেল ক্লাস ভার্সিটি দুটোই কভার হবে কিনা। আমি আবার বলি, ইটস লাউড এন্ড ক্লিয়ার, অবশ্যই তুমি এখানে করলে মেডিকেল ক্লাস ভার্সিটি দুটোই ক্লিয়ার হবে। কেন ভাইয়া, এই যে আসিফ ভাইকে দেখতেছো, ভাইয়া কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আমাদের ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ আলাদা থাকে, আলাদা প্রাইভেট ব্যাচ থাকে, প্যারালাল অ্যাডমিশন করছে আলাদা, হ্যাঁ প্রাইভেট আলাদা ব্যাচ থাকে। তো সেই ব্যাচ নিয়ে আমি এখন কথাবার্তা বলবো না, সেটা সংশ্লিষ্ট সময় হলেই তুমি জানতে পারবে। আর হচ্ছে যে সেখানকার ক্লাস এবং হচ্ছে কোচিং গুলো তো বড় বড় কোচিং এ কোথায় আমার প্রোফাইলে লেখা আছে সানরাইজ এবং হচ্ছে ওমিকাতে বেসিক্যালি আমি ক্লাস নিয়ে থাকি, সেখানকার ক্লাসে তো জানা যাবেই আপনি যখন ক্লাস করেন।
হ্যাঁ হচ্ছে পাবেন ইঞ্জিনিয়ারিং ব্যাচে। তো সেখানেও আমরা হচ্ছে ক্লাস নিয়ে কাছে, তুমি বুঝতেই পারতেছো ইঞ্জিনিয়ারিং ক্লাস না হলে ভার্সিটি কোনো ব্যাপারই না। একই অবস্থা আমার টিচার ফারহান আছে। তো এইভাবে করে আমাদের টিচার আছেন যারা বেসিক্যালি তোমাকে ভার্সিটির জন্য সর্বোচ্চ প্রেপ তোমাকে দিতে পারবে। কেন সর্বোচ্চ প্রেপ, তার একটা উদাহরণ আমি বলেছিলাম। 4.5 ঘন্টা আমাদের ক্লাসগুলো অনেক লেংদি হয়, অনেক লেংদি, আনলিমিটেড পরিমাণ ক্লাস হয়, আর হচ্ছে অনেক লেংদি হয় আনলিমিটেড ক্লাস। কিন্তু তোমাদের অবস্থার কথা আবার চিন্তা করি যে তোমরা কন্টিনিউ করতে পারতেছো কিনা, সেটার উপর ভিত্তি করে আবার আমরা ক্লাসকে শর্ট করি, মানে হচ্ছে বাড়াই, কি বলে এটাকে, ক্লাসের সংখ্যা বাড়ায়। এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নেই। কিন্তু অন্যান্য জায়গায় ক্লাসের লেকচার সংখ্যা ফিক্সড 10টা, মানে হচ্ছে বা 12টা, ওভারে বাড়ে লাইক দ্যাট। হ্যাঁ, ফিজিক্স তো মোটে 3টা 4টা, যাই হোক এগুলো নিয়ে আমি কথা বলবো না। তো এরকম করে ফিক্স থাকে। সেই জায়গাগুলো যদি তুমি কনসিডার করো, ইটস আপ টু ইউ। আমরা কথা আর বাড়াবো না, এত কথা বলতে চাচ্ছি না নিজের বিষয়। আমরা ক্লাস যখন নেওয়া শুরু করবো তখনই জানবেন। আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন। কালকে পরশুর মধ্যে আমরা জানা দেবো নেক্সট ক্লাসটা। কালকে পরশু না হলেও 29-30 তারিখের মধ্যেই হয়ে যাবে। এবং এরপরেই আমরা basically I will proclaim, there will be the proclamation or announcement that যে আপনারা যারা পেমেন্ট করবেন তাদেরকে নিয়ে আমরা উইদিন 7th of June আমরা ক্লাস শুরু করবো, 7th of June। আর যারা বসে থাকতে চাও, ইটস আপ টু ইউ পিপল যে আপনারা বসে থাকবেন কিনা। আমার গতকালকেও আমার ঢাকা মেডিকেলের এবং হচ্ছে বুয়েটের কিছু ফ্রেন্ডের সাথে গত 2 দিন আগেও কথা হয়েছে। ওরাও প্রত্যেকে যারা প্রাইভেট ব্যাচ, তারাও কিন্তু আসলে কিছুই করার নাই, শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবং শুরু করাই উচিত। বেসিক্যালি না আমাদের সময় থাকে না, সিলেবাস শেষ করা কোনোভাবেই অসম্ভব। কেউ যদি বলে যে আমি 1.5 মাসে সিলেবাস শেষ করবো, 2 মাসে প্রত্যেক দিন ক্লাস নিয়ে অনুষ্ঠিত করবে, তাহলে কোশ্চেন তোমার কাছে, তুমি কোশ্চেন করো না কেন ভাইয়া নিজেকে, যে আমার যদি প্রতিদিন ক্লাস হয় আমি পড়বো কখন ভাই? আমার তো প্রত্যেকদিন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমি ক্লাসেই থাকবো, যাওয়ার সময় নষ্ট, আসার সময় নষ্ট, 2-3 ঘন্টা ধরে ক্লাসই হইলো। তো আমি বাসায় এসে পড়বো কখন? পড়ার আগেই পরের দিন আবার ক্লাস, পড়ার আগে আমরা বেসিক্যালি একটা ক্লাস নিয়ে 2 দিন বা 1 দিন গ্যাপ দিই। সে একদিনে বাসায় বসে ঠান্ডা মাথায় তুমি উল্টায়, মানে আমাদের ক্লাসের পর আমরা এতটুকু তো গর্ব করে বলতেই পারি যে আমাদের ক্লাসের পর তুমি বাসায় অতিরিক্ত পড়ার কিছু নাই, 2 ঘন্টা 3 ঘন্টা উল্টালেই মোট দিনই নাও। হ্যাঁ, এতটুকু বলতে পারবো। কিন্তু যেসব জায়গায় সেগুলোও হয় না, তারাও যদি বলে নিয়মিত ক্লাস নিবে, ঘটনা বুঝছো, নিয়মিত ক্লাস নিলে তুমি পড়বো কখন? কিন্তু যদি এখানে হয় তোমার ক্লাসের পর একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপে তুমি হচ্ছে সে একদিনে তুমি নিজেকে প্রেপ করে নিতে পারবা, বিভিন্ন কোশ্চেন ব্যাংক আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারবা, অ্যান্ড দেন এসে পরের দিন পরীক্ষাও দিবা, ক্লাসে অংশগ্রহণ করবা। তো তোমার যদি মনে হয় তুমি প্রতিদিন ক্লাস করে যেতে পারবা, ইউ আর মোস্ট ওয়েলকাম ভাই, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এরকম করেও ব্যাচ করবো ঈদের, মানে সরি, যখন ডিরেক্টলি আমরা ফিল্ডে যাবো সেখানে অনেক মানুষজন আসবে, আমরা জানি আলাদাভাবে, সেই সময় আমরা আলাদা ব্যাচ করবো। কিন্তু সেই ব্যাচ আর এই ব্যাচের পার্থক্য থাকবেই, এবং থাকা মানে হচ্ছে এটা মানে হচ্ছে ম্যান্ডেটরি, তুমি দেখবা থাকে কিনা। তো কাজেই কথা আর বাড়াবো না, আমাদের ক্লাস, আমার কথাবার্তা এখানেই শেষ। আমরা হয়তো 7 তারিখের মধ্যেই ক্লাস শুরু করবো, আমি প্রোক্লেমেশন দিয়ে দিব। তবে পরবর্তী লাইভ ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আজকের কোশ্চেন দেওয়ার জন্য, এতগুলো কথা বলা, কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আমি আশা করি ক্লাসে কিছু না কিছু তোমরা শিখছো। আমরা নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ 29 বা 30 তারিখের মধ্যেই আশা করি। এরপরে হয়তো বা আমি একটা ক্লাস এবং হচ্ছে নুরি ভাইয়া সম্ভবত একটা ক্লাস, এবং মেহেদি সম্ভবত তোমাদেরকে ডিরেক্টলি ক্লাসে হয়তো পাবা কিনা আমি এখনই সেটা আমি জানি না। তবে ক্লাস শুরু হলে তো ইনশাল্লাহ মেহেদি ভাইয়াকে পাবাই অবশ্যই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসের কথাবার্তা। তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে অনেকক্ষণ ধরে থাকার জন্য। কিন্তু অ্যানাউন্সমেন্ট আবার নোটিফিকেশন অন করে রাখতে পারেন, যাতে আপনি ক্লাস আসলেই জানতে পারেন বাকিদের সবাইকে। কেউ যদি মনে করে ভাইয়ারা এইভাবে ক্লাস লেকচার আপলোড দিতেই থাকবে, না ভাইয়া, এখনো জেম সংক্রান্ত কিছু কথাবার্তা বলা হয়নি, লটস অফ টপিকস, লটস অফ ইনফরমেশন আমাদের কাছে আমরা কিছুই বলি নাই। এভাবে করে ভিডিও হচ্ছে উন্মুক্ত ভাবে আমি আপলোড দিয়ে যাবই না। কেউ যদি মনে করে, আমি দেখেছিলাম ওই ভিডিওটা 466 বা এরকম টাইপের কিছু দেখা হয়েছে ভিউজ, আরো অনেকেই দেখতে পারে, আরো অনেকেই ভিউ করতে পারে, তবে এর দূর পর্যন্তই, আর একটা ভিডিওই, এরপরে আর ইনফরমেশন মানে হচ্ছে ক্লোজড গ্রুপ ছাড়া, ক্লোজ গ্রুপ বলতে একান্তই মানে হচ্ছে ওই মানুষজনদেরকে নিয়ে যারা শর্তগুলো পূরণ করবে তাদেরকে ছাড়া আর কেউই দেখতে পারবে না। থ্যাংক ইউ সবাই।